হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিজ্ঞানের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন। ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি, মোহাম্মদ ফায়াজ। তো আজকের এই ক্লাসটা একটা ওয়ান শট ক্লাস হিসেবে হবে, ঠিক আছে? অর্থাৎ এই পুরো ক্লাসটা, পুরো চ্যাপ্টারটা তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে। কিন্তু তার মানে এই না যে পুরো ভিডিওটা তোমাদেরকে একবারে দেখে শেষ করতে হবে, ঠিক আছে? কারণ আমার সময় ভিডিওটা, অনেক সময় একটা স্টুডেন্ট পুরো ভিডিও দেখে শেষ করতে পারে না। তাই যদি করতে করতে টায়ার্ড লাগে তাহলে ব্রেক নিয়ে ক্লাসটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা অধ্যায় শুরু করবো, পদার্থের গঠন। তবে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন ক্লাসটা করবা ক্লাসের সাথে সাথে কতগুলো নোট তুলে ফেলবা, ঠিক আছে? আমি যা যা বলবো সেগুলো একটু চিন্তা করবা, চিন্তা করে নোট তুলে ফেলবা। এতে করে হবে কি, তোমার পড়াটা অনেক দীর্ঘস্থায়ী ধরে দীর্ঘ সময় ধরে মাথায় থাকবে, বোঝা হবে? বুঝা গেছে? দীর্ঘ সময় ধরে মাথায় স্থায়ী হবে। তো নোট করার পর তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? এটা কার নাম্বার? এটা হচ্ছে যে কোর্সের তোমাদের কোর্সের আরেকজন ইনস্ট্রাক্টর আছে না, ইমতিয়াজ হাসান জামি? এটা হচ্ছে তার নাম্বার, ঠিক আছে? তোমরা সবাই নোটগুলো করে এই নাম্বারটাতে ছবি তুলে পাঠিয়ে দেবা, ঠিক আছে? অথবা পিডিএফ করে পাঠিয়ে দেবা। আচ্ছা, তো শুরু করা যাক। পদার্থের গঠন। তো পদার্থের গঠন মানে কি, আমরা জানি যে পদার্থ সবচেয়ে কোন মৌলিক কণিকাটি দিয়ে গঠিত। আমরা জানি যে পদার্থ হচ্ছে পরমাণু দিয়ে গঠিত, না? কারণ একটা পদার্থকে ভাঙতে থাকলে আমরা একদম ক্ষুদ্র অবস্থায় কি পাই? পরমাণু পাই, যেটাকে আমরা ধরে নিচ্ছিলাম অবিভাজ্য। এগুলো আমরা 7-8 পড়ে আসছি যে পরমাণু অবিভাজ্য। কিন্তু পরে আমরা জানতে পারছি কি, যে পরমাণু আসলে তিনটা মৌলিক কণিকা দিয়ে গঠিত। কণিকাগুলো কি কি? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এই কণিকাগুলো সম্পর্কে একটু জানবো আমরা, ঠিক আছে? তো দেখো, প্রোটন কি বলছে। প্রোটনের এখানে একটা ভর দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ভরটা কত। ভরটা হচ্ছে যে 1.673 ইন্টু 10⁻⁻²৭। এই কথাটার মানে হচ্ছে যে পুরো জিনিসটা 1.67, তো ঠিক আছে, কিন্তু এরপর এটাকে কত, তুমি 1/10⁻²৭ দিয়ে ভাগ দিবা। তার মানে কি, মানটা অনেক বেশি ছোট হয়ে যাবে। মানটা কি, অনেক বেশি ছোট হয়ে যাবে। এত ছোট মানগুলা হিসাব করতে আমাদেরকে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা এই মানটাকে আমরা কি ধরি? এই মানটাকে আমরা এক একক ধরি, ঠিক আছে? মানটাকে আমরা কি ধরি? এক একক। এটাকে বলা হয় 1 AMU, ঠিক আছে? এমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট মানে কি, পরমাণুর ভর মাপার জন্য যে একক ব্যবহার করা হয়। অ্যাটমিক মানে পরমাণু, ভর মানে কি মাস, মাস মানে কি ভর, আর ইউনিট মানে হচ্ছে একক। তাহলে পরমাণুর ভর মাপার একটা একক, ঠিক আছে? তো এই এটাকে আমরা বলছি যে আপেক্ষিক ভর এক। এটাকে আমরা বলি কি? আপেক্ষিক ভর, ঠিক আছে? আপেক্ষিক ভর এক। বুঝা গেছে? আচ্ছা, এখানে দেখো, প্রোটনের চার্জও দেওয়া আছে 1.602 ইন্টু 10⁻, কত, -19। তো -19 মানে কি, 10⁻19 দিয়ে জিনিসটাকে ভাগ করা হবে, তো অনেক ছোট হয়ে যাবে মানটা। এই মানটাকে হিসাব করতে কি আমার খুব কষ্ট হবে। তাই এই মানটাকেও আমরা কি করি, এই মানটাকেও আমরা একটা আপেক্ষিক মান ধরি। সেটা হচ্ছে কি, 1 ESU, ঠিক আছে? ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এটাকে আমরা কি বলি? আপেক্ষিক চার্জ কত, +1। কেন? কারণ প্রোটন হচ্ছে যে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। চার্জ কি, প্লাস আছে না? তার মানে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। আমরা তো জানি প্লাস মাইনাস দুই ধরনের চার্জ থাকে। প্রোটন কি? প্রোটন হচ্ছে যে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। আচ্ছা, তো এখানে প্রোটনের দুটো ইনফরমেশন আছে। সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করার মাধ্যমে প্রোটন পাওয়া যায়। আর একটা বলছি কি, প্রোটনের আপেক্ষিক চার্জ, প্রোটনের ভর। তো আপেক্ষিক চার্জ আর ভর, এই জিনিসটা তো আমার পড়ানো হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা উপরে পড়ছি। আর আপেক্ষিক ভর কি, আপেক্ষিক ভর এটাও বলছি। আর প্রোটনের প্রতীক পি, এটা আমরা একটু মাথা খাটালে চিন্তা করতে পারি যে প্রোটনকে আমরা সংক্ষেপে পি দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, কিন্তু এখানে একটা বলছে যে হাইড্রোজেন পরমাণু থেকে তার একটি ইলেকট্রন অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। ব্যাপারটা কি তাহলে? তাহলে এটার জন্য আমাদেরকে হাইড্রোজেন পরমাণুটা দেখা হচ্ছে। এখন কথা হচ্ছে, হাইড্রোজেন পরমাণু দেখার আগে আমাদেরকে পরমাণু দেখতে হবে। তাই হাইড্রোজেন পরমাণুটা আমরা আসলে পরে দেখবো। আগে আমরা পরমাণু সম্পর্কে একটু শিখি। প্রোটন গেল, প্রোটনের পর আমরা কি শিখব? নিউট্রন। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে একটা চার্জবিহীন কণা। নিউট্রন কেমন কণা? চার্জবিহীন কণা। এর কোনো চার্জ নেই, তবে এর ভর আছে। দেখছো, এর একটা ভর আছে, এবং ভরটা যদি ভালো করে খেয়াল করো, দেখতে প্রায় প্রোটনের ভরের মতো, না? 1.673, আর এটা কি, 1.675। সামান্য ব্যাস কম। তো এই সামান্য ব্যাস কমটাকে আমরা অনেক সময় অগ্রাহ্য করি, ঠিক আছে? এটাকে আমরা উপেক্ষা করি। উপেক্ষা করে আমরা কি বলি, এটারও একক কত, এটাও হচ্ছে 1 EMU। অর্থাৎ কি, আপেক্ষিক ভর 1। অর্থাৎ কি বলছি, আপেক্ষিক ভর কত, 1। বুঝা গেছে? অ্যাকচুয়ালি ভরের তো চিহ্ন হবে না, ভর হচ্ছে কি, জাস্ট 1। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আশা করি বোঝা গেছে। জিনিসটাকে একটু সেন্টার অ্যালাইন করি, হ্যাঁ। তো এখন আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের কোনো চার্জ নেই। তার মানে কি, আপেক্ষিক আধান কি, জিরো। যেহেতু জিরো, ওখানে আমরা কি,
এখানে আমরা 1.6 × 10⁻¹৯ কে 1 ধরছিলাম, কিন্তু এখানে 0 কে কিছু ধরার সুযোগ নেই, 0ই থাকবে। আচ্ছা, এখানে দুটি ইনফরমেশন দেয়া আছে। কি ইনফরমেশন দেয়া? যে আমার একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে, নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। তারপর নিচে প্রোটনের আরেকটা, নিউট্রনের আরেকটা বৈশিষ্ট্য আছে। এখন এই দুটো বৈশিষ্ট্য একটু বেশি আর্লি দিয়ে ফেলছে, ঠিক আছে? এটা আমরা কিন্তু এখন বুঝবো না। এই দুটো বৈশিষ্ট্য আমরা পরে দেখবো, ঠিক আছে? এই দুটো বৈশিষ্ট্য আমরা চ্যাপ্টারের শেষের দিকে বোঝার চেষ্টা করবো। তাহলে এটাকে আমরা কি দিয়ে রাখলাম? লেটার দিয়ে রাখলাম, ঠিক আছে? লেটার। এই দুটো বৈশিষ্ট্য পরে বোঝার চেষ্টা করব, আর এটা আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে? তো এটাও লেটার। আচ্ছা, ওকে। এবার আমরা কোন কণিকাটা সম্পর্কে বলবো? নিউট্রন। নিউট্রনের ভর দেখো, নিউট্রনের ভর হচ্ছে 9.1। এটাকে 9.11 ধরে, 9.11 ইন্টু 10 ইনভার্স কত, 31। তার মানে এই সংখ্যাটাকে 1/10⁻31 দিয়ে ভাগ করা হবে, ঠিক আছে? তো বুঝতেছো মানটা অনেক বেশি ছোট হবে। প্রোটনকে ভাগ করা হয়তো কি দিয়ে, 1/10⁻27 কে দিয়ে। তাহলে বুঝতেছো এখানে প্রায় 1000 ছিল, 1000 না, এখানে সুন্দর করে দেওয়া আছে সংখ্যাটা। সংখ্যাটা কত? 1837 গুণ ভর কম। ভরটা যদি, প্রোটনের ভর যদি আমার 1 AMU হয়, তাহলে ইলেকট্রনের ভর এটা যদি আমার প্রোটনের হয়, মানে প্রোটনের মাস হয়, প্রোটনের ভর হয়, তাহলে আমার ইলেকট্রনের ভর কি হবে? ইলেকট্রন কি দিয়ে প্রকাশ করে? ইলেকট্রনের ভর হবে যে 1/1837, ঠিক আছে? এত গুণ কম AMU। তো এই জিনিসটা না প্রায় শূন্যের সমান হয়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে প্রায় শূন্যের সমান, যার কারণে ইলেকট্রনের আপেক্ষিক ভরকে আমরা কত ধরি? শূন্য ধরি। এই যেখানে দেয়া আছে যে নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না। কেন হয় না? কারণ ভরটা অনেক কম, ঠিক আছে? ভরটা অনেক কম। চিন্তা করো, তুমি 1835টা চকলেট কিনছো, সেখানে যদি আমি একটা চকলেট নাও দিই বা একটা চকলেট বাড়ায়ও দিই, কি কোনো কিছু আসা যাবে? আসা যাবে না তো, ঠিক আছে? তো একটা প্রোটন হচ্ছে 1837টা ইলেকট্রনের সমান, ঠিক আছে? তো একটা ইলেকট্রনকে কাউন্ট না করলে কিছু আসা যায় না। আচ্ছা, ইলেকট্রনের চার্জ, চার্জটা এখানে ভুল দেওয়া হয়েছে, চার্জটা ভুল দেওয়া হয়েছে, এক্সট্রিমলি সরি। ইলেকট্রনের চার্জ হচ্ছে যে 1.6022 ইন্টু কত, 10⁻⁻19 কুলম, ঠিক আছে? ভালো করে যদি খেয়াল করো, এই মানটা কিন্তু একদম হুবহু প্রোটনের চার্জের সমান না। প্রোটনের চার্জের সমান, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মাইনাস। তাহলে প্রোটনেরটা ছিল অ্যাকচুয়ালি +1, ঠিক আছে? প্রোটনেরটা ছিল অ্যাকচুয়ালি +1 এসইউ। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে, এটার যদি আপেক্ষিক চার্জ হিসাব করি, এটাকে আমরা বলতে পারবো কি? এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? এটার আপেক্ষিক চার্জ হচ্ছে 1 ESU, ঠিক আছে? অর্থাৎ কি, অ্যাকচুয়ালি -1 ESU। হ্যাঁ, এটা হচ্ছে -1 ESU সমান কি আসবে? আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ, ঠিক আছে? কত? -1, ঠিক আছে? ইউএসইউটাকে আমাদের বইয়ের নামটা দেয় নাই, তবে এটা আপেক্ষিক চার্জ বলতে আসলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটকে বোঝায়, ঠিক আছে? তোমরা চাইলে এগুলো গুগল করে অনেক একক সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? অনেক একক সম্পর্কে জানা যাবে। আচ্ছা, তো আপেক্ষিক চার্জ মাইনাস চার্জ, আপেক্ষিক চার্জ -1 এবং কি, ইলেকট্রনকে সাধারণত দিয়ে প্রকাশ করা হয়। ওকে, নেক্সট। এবার দেখো, এবার হচ্ছে যে আমরা জানতে চাইবো, আমরা পরমাণু তিনটা কণিকা ছিল, তিনটা কণিকা সম্পর্কে আমরা পড়াশোনা করে ফেলছি। এখন আমরা জানতে চাই যে একটা পরমাণুর মধ্যে এই তিনটা কণিকা কিভাবে থাকে, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা জানবো। এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, সেন্টারে যেটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে? সেন্টারে যে জিনিসটা আছে আমার, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? সেন্টারে আমার বলা হয়, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে আমার থাকে প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? তো আমি যদি লালগুলোকে প্রোটন চিন্তা করি, আমার লালগুলো যদি প্রোটন হয়, ঠিক আছে, আমার লালগুলো যদি প্রোটন হয়, তাহলে ব্লু গুলো হবে হচ্ছে নিউট্রন, বুঝে গেছে? লালগুলো প্রোটন হলে ব্লু গুলো নিউট্রন। যাই হোক, এটার আমরা একটা সুন্দর ছবি দিয়ে দেবো তোমাকে, তুমি দেখতে পারবে, ঠিক আছে? এই যে এখানে সুন্দর করে দেয়া আছে। এটা আমি কোথা থেকে নিছি? এটা হচ্ছে বায়োজস থেকে নিছি, ঠিক আছে? বায়োজস থেকে। আচ্ছা, এটাও বায়োজস থেকে না, এখানেও সব ইনফরমেশন গুলো দেয়া আছে, দেখো। এখানে দেখো, ভালো করে দেখো। এই যে এই সেন্টারে কি থাকতেছে, সেন্টারে রেড গুলোকে আমরা যদি প্রোটন বলতেছি, ব্লু গুলোকে নিউট্রন বলতেছি। আর বাইরে কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। একটা পরমাণুর সেন্টারে কে থাকতেছে? প্রোটন আর নিউট্রন। আর বাইরে কি ঘুরঘুর করতেছে? ইলেকট্রন ঘুরঘুর করতেছে। এই যে লাল লাল এগুলো দেখতেছো, যে এগুলো হচ্ছে আমার ইলেকট্রন। ইলেকট্রন গুলো কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে না? যেমন কি এই ইলেকট্রনটা দেখো, ইলেকট্রনটি কি আমার এই কক্ষপথে ঘুরতেছে না? এই কক্ষপথটাই ঘুরতেছে না? এভাবে 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 ঘুরতেছে। তো এই কক্ষপথটাকে বলা হচ্ছে ইলেকট্রন অরবিট। কি বলা হয়? কক্ষপথটাকে বলা হচ্ছে ইলেকট্রন অরবিট। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে কিছুই না, জাস্ট
কক্ষপথ। বুঝে গেছে? কক্ষপথ, অরবিট মানে কি? কক্ষপথ, ইলেকট্রনের কক্ষপথ, বুঝে গেছে? তো এই মডেলটা না আসলে কি দিছিল, এই মডেলটা দিছিল হচ্ছে আমাদের বিজ্ঞানের রাদারফোর্ড। কত সালে দিছিল এগুলো তোমাদের বইয়ে দেখা আছে, একটু এমসিকিউ এর জন্য পড়ে রাখবা। তবে এই মডেলটা কে দিছিল? বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা, তো রাদারফোর্ড এই মডেলটা কিভাবে দিছিল, সেটা ছিল যে গ্রেট এক্সপেরিমেন্টটা থেকে। এক্সপেরিমেন্টে কি? এক্সপেরিমেন্ট হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা আজকে আমরা করবো। এই চিত্রটা দেখে নিশ্চয়ই ভয় লাগতেছে, তবে চিত্রটা একটু জাস্ট হালকা করে বোঝার চেষ্টা করে। এখানে বলতে চাচ্ছে এটা কি, দেখো। এই যে এখানে মেশিন থেকে দেখো কিছু কণা ফায়ার করা হচ্ছে, ঠিক আছে? এখান থেকে কিছু ফায়ার করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে যে আলফা কণা, ঠিক আছে? মেশিন থেকে আমার আলফা কণা ফায়ার করা হচ্ছে। মেশিন থেকে হচ্ছে কি আমার আলফা কণা ফায়ার করা হচ্ছে। আলফা কণাটা কার উপর ফায়ার করা হচ্ছে? একটা পাতলা স্বর্ণের পাতের উপর। তো এই চিত্রটাকে একটু সহজভাবে আঁকি। এই যে দেখো, অনেকগুলো আলফা কণা আছে, আলফা কণাগুলোকে কি পাতলা একটা স্বর্ণের পাতের উপর আঘাত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আলফা কণা এই জিনিসটা কি? আলফা কণা শুধু একটা ইনফরমেশনই আমার জানা উচিত, সেটা হচ্ছে যে আলফা কণা হচ্ছে পজিটিভলি চার্জ একটা কণা, ঠিক আছে? আলফা কণার আরো অনেক জিনিসপাতি আছে, তবে আপাতত জেনে রাখো কি আলফা কণা হচ্ছে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা, ঠিক আছে? আচ্ছা, তো আলফা কণাগুলো করবে কিভাবে? স্বর্ণের পাতে হিট করতেছে। এখন রাদারফোর্ড খেয়াল দেখলো যে কি ম্যাক্সিমাম স্বর্ণের কণাই আলফা কণায় কি যেভাবে আসছে সেভাবে চলে যাচ্ছে, যেভাবে আসছে সেভাবে চলে যাচ্ছে, মানে কোনো বাধা ছাড়া যেদিকে যেভাবে আসছিল সেভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কয়েকটা আলফা কণা বলতে কিরকম, মানে ধরো 20,000-এর মধ্যে একটা আলফা কণা, ঠিক আছে? 20,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা হচ্ছে কি এভাবে বাঁকায় যাচ্ছে, যে পথে আসছিল তার উল্টা পথে যাচ্ছে, ঠিক আছে? এরকম হচ্ছে। অর্থাৎ এই আলফা কণাগুলো কি হচ্ছে, এভাবে আসি হিট করে অন্যদিকে চলে যাচ্ছে, এভাবে আসি হিট করে অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম আলফা কণায় কি যেভাবে আসছিল সেভাবে চলে যাচ্ছে। তো বেশিরভাগ আলফা কণার ক্ষেত্রে আমি কি বলতে পারি তাহলে? বেশিরভাগ আলফা কণাগুলো কেমন, যেই পথে আসতেছিল সেই পথে চলে যাচ্ছে। এখন চিন্তা করো, স্বর্ণের পাটটা তো কি স্বর্ণের পরমাণু দিয়ে তৈরি না? আচ্ছা, স্বর্ণের পরমাণু দিয়ে তৈরি। তার মানে আলফা কণাগুলো যে স্বর্ণের পরমাণুর মধ্য দিয়ে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণা কি স্মুথলি চলে যাচ্ছে। তার মানে কি আসলে পরমাণু জিনিসটা কেমন তাহলে? তার মানে পরমাণু জিনিসটা মনে হয় বেশিরভাগ জায়গায় ফাঁকা। কারণ বেশিরভাগ জায়গায় যদি ফাঁকা না থাকতো তাহলে আলফা কণ তাহলে এই অল্প 20,000-এর মধ্যে একটা আলফা কণা না দেখা, যদি 20,000-এর মধ্যে 10,000 আলফা কণা হচ্ছে ধাক্কা খাই অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আমার বেশিরভাগ আলফা কণা কি যেভাবে আসছে সেভাবে চলে যাচ্ছে, তার মানে বেশিরভাগ আলফা কণাকে বাধা দেওয়া হচ্ছে না। তার মানে কি বেশিরভাগ জায়গা ফাঁকা, বেশিরভাগ জায়গায় বাধা দেওয়ার জন্য কেউ নাই। তাহলে আমি এটা থেকে কি জানতে পারছি? এটা থেকে জানতে পারছি হচ্ছে যে কি পরমাণুর, আমি প্রথম কি জিনিসটা বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম হচ্ছে যে পরমাণুর বেশিরভাগ জায়গা, বেশিরভাগ জায়গা কি ফাঁকা। বুঝে গেছে? পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। আচ্ছা, যে পরমাণুগুলো স্ট্রেট ফরওয়ার্ড চলে গেছে গা তাদেরকে কেউ বাধা দেয় নাই, সেই ইনফরমেশনটা থেকে আমি বুঝতে পারলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। ওকে, এখন আরেকটা প্রবলেম। তাহলে একটা ঘটনাকে আমরা অ্যানালাইসিস করলাম, সেকেন্ড ঘটনাকে অ্যানালাইসিস করলে আমরা কি দেখতেছি যে কয়েকটা পরমাণু, বেশি না, কয়েকটা 20,000-এর মধ্যে একটা মাত্র, 20,000-এর মধ্যে একটা দুইটা পরমাণু কি হচ্ছে ধাক্কা খাই অন্যদিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ধাক্কা খাচ্ছে কেন? চিন্তা করো, ওই জায়গায় যদি হালকা কিছু থাকতো, যেমন কি ওই জায়গায় যদি কোনো ইলেকট্রন থাকতো, তাহলে আলফা কণাকে ধাক্কা খাইতো না। কারণ ইলেকট্রন খুবই হালকা, ইলেকট্রনের ওই ক্ষমতা নেই ধাক্কা দেওয়ার। তাহলে এমন কি আছে যেটা আমাকে ধাক্কা দিতে পারে? পরমাণু তিনটা কণায় আছে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তিনটা কণার মধ্যে ইলেকট্রন যদি ধাক্কা দিতে না পারে, তার মানে আমার কাছে বাকি আছে কি প্রোটন আর নিউট্রন। এখন চিন্তা করো, যারা ধাক্কা দিচ্ছে তারা কি প্রোটন হবে নাকি নিউট্রন হবে? কথা হচ্ছে তারা দুইটাই হবে। কি বলছি? তারা দুইটাই হবে। কেন? কারণ ধাক্কা যে খাচ্ছে, ধাক্কা কয়েক রকম ভাবে খাচ্ছে। ধাক্কা খায় কয়েকটা হচ্ছে দূরে সরে যাচ্ছে, যেভাবে আসছিল সেদিক থেকে দূরে সরে যাচ্ছে, উল্টা দিকে ফেরত আসছে। তার মানে কি? তার মানে আলফা কণাকে এমন একটা জিনিস ধাক্কা দিচ্ছে যে ধাক্কাটা আলফা কণাকে শুধু, সে যে কণাটা শুধু ভারী না, সেই কণাটা হচ্ছে কি আলফা কণাকে বিকর্ষণও করতেছে না, এক প্রকার কি বিকর্ষণ করতেছে। কারণ চিন্তা করো, যে জিনিসটা ভারী সেই জিনিসটা যদি আলফা কণাকে আকর্ষণ করতো তাহলে কি সে আলফাকে নিচের দিকে টেনে ধরে রাখতো। এই জায়গায় যদি এমন কিছু একটা থাকতো, এই জায়গায় যদি এমন কিছু একটা থাকতো যে সে আলফা কণাকে আকর্ষণ করতেছে, তাহলে কি আলফা কণা আসতো, এসে কি তার সাথে এখানে চিপকায় যেত। কিন্তু জিনিসটা তো এখানে এসে আটকে যাচ্ছে না, জিনিসটা কি বিকর্ষিত হয়ে দূরে সরে যাচ্ছে। তার মানে বলতে পারবো যে আলফা কণা যে পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন চিন্তা করো, যে জিনিসটা বিকর্ষণ করতেছে সে কি মাইনাস হলে কি বিকর্ষণ করতো? হ্যাঁ, কখনো প্লাস কে মাইনাস কে বিকর্ষণ করে না, প্লাস আর মাইনাস কে সবসময় আকর্ষণ করে, বিপরীত ধর্মীয় জিনিসগুলো আকর্ষণ করে, সমধর্ম জিনিসগুলো বিকর্ষণ করে। যেমন কি একটা ছেলে আর একটা ছেলেকে সবসময় বিকর্ষণ করে, কখনো আকর্ষণ করে না। বুঝা গেছে? তো আলফা কণাও কেউ কি, আলফা কণা যেহেতু প্লাস চার্জ বিশিষ্ট, তার মানে
এই আলফা কণা যে গতিপথ পাল্টায় দিচ্ছে, যেভাবে আসছিল সেভাবে যায় নাই, তাকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরাই দিচ্ছে। এটার কারণ কি? নিশ্চয়ই এখানে কি আরো একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা আছে। এই আলফা কণাকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরে দেওয়ার পিছনে কার হাত আছে? নিশ্চয়ই আরেকটা পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো কারো হাত আছে, ঠিক আছে? পজিটিভ চার্জ বিশিষ্ট, নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট কণা আছে। এবং শুধু পজিটিভ চার্জ বিশিষ্ট কণা থাকলে হবে না, কণাটার বেশ ভার থাকতে হবে। কারণ কণাটা যদি ভারী না হয়, সে আলফা কণাকে গিয়ে ধাক্কা দিতে পারবে না। যেভাবে আসছে সেভাবে চলে, আলফা কণা উল্টো করে ধাক্কা দিয়ে সরে নিয়ে যাবে। কণাটা নিশ্চয়ই ভারী এবং কি তাকে, তার মধ্যে পজিটিভ চার্জ আছে। কারণ সে যদি পজিটিভ চার্জ না হয়ে যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে সে আলফা কণাকে ধরে ফেলতো। অথবা আরেকটা সম্ভাবনা হতে পারে, কি সম্ভাবনা? যে কণাটার কোনো চার্জই নেই, ঠিক আছে? কি হতে পারে? কণাটা পজিটিভ চার্জ বিশিষ্ট, অথবা কি কণাটা চার্জহীন। এখানে যে জিনিসটা আলফা কণাকে ধাক্কা দিচ্ছে সেই জিনিসটা কি? চার্জ বিহীন। তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট, কারণ চার্জ বিহীন হলে কি, চার্জ বিহীন হলে সে আলফা কণাকে না আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, শুধু ধাক্কা দিবে। শুধু ধাক্কা দিবে, আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না। তার মানে যেই পরমাণুর অল্প একটু জায়গা, অল্প জায়গা কেন বলতেছি? কারণ বেশিরভাগ আলফা কি স্মুথলি চলে গেছে গা। বেশিরভাগ আলফা কিভাবে স্মুথলি চলে গেছে দেখো। বেশিরভাগ আলফা এভাবে স্মুথলি চলে গেছে, বেশিরভাগ আলফা আলফা কণাকে কি কেউ বাধা দিতে পারে নাই। খুব অল্প কয়েকটা জায়গায় দিচ্ছে। তার মানে কি, পরমাণুর এই চার্জ প্লাস চার্জ বিশিষ্ট কণা এবং চার্জ বিহীন ভারী কণা, দুটোটা কণাকেই কিন্তু ভারী হইতে হবে। যেটা প্লাস চার্জ সেটাকেও ভারী হইতে হবে, যেটা চার্জ বিহীন সেটাকেও ভারী হইতে হবে। কারণ ভারী না হলে কি সে আলফা কণাকে ধাক্কা দিতে পারবে না, ঠিক আছে? আলফা কণা উল্টা তাকে ধাক্কা দিয়ে দিবে। তো এই কণাগুলা খুব অল্প জায়গাতে আছে, কারণ কণাগুলো যদি বেশি জায়গায় জুড়ে থাকতো, তাহলে বেশি বেশি আলফা কণা কি হইতো? উল্টা পাল্টা দিকে ছোটাছুটি করতো। কিন্তু বেশিরভাগ আলফা কণা ভদ্র ছেলের মতো সোজা যাচ্ছে। তাহলে যে অল্প কিছু আলফা কণা যাচ্ছে না, তারা চার্জবিহীন ভারী কণার সাথে ধাক্কা খাচ্ছে এবং কি প্লাস চার্জ বিশিষ্ট ধাক্কা ভারী কণার সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে চার্জ বিহীন কণা, এটাকে আমরা কি বলতেছি? এটা আমরা কি আসলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছি। চার্জ বিহীন কণা বলতে আমরা আসলে বোঝাতে চাচ্ছি নিউট্রনকে। নিউট্রনকে। আর পজিটিভ চার্জ বিশিষ্ট কণা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? প্রোটনকে। বুঝে গেছে? পজিটিভ চার্জ বিশিষ্ট কণা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? প্রোটনকে। তার মানে আমি বলতে পারি কি, আমার দ্বিতীয় সিদ্ধান্তটা আমি কি নিতে পারি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে, কি যে পরমাণুর খুব অল্প জায়গাতে, কি বলছি, পরমাণু খুব অল্প জায়গাতে আমার জায়গাতে কি প্রোটন এবং ইলেকট্রন পাওয়া যায়। সরি, প্রোটন ও কি পাওয়া যায়? নিউট্রন পাওয়া যায়। এই প্রোটন আর নিউট্রন যে জিনিসটা আছে, এরা যেহেতু এক জায়গায় একত্রিত হয়ে থাকতেছে, তো এদেরকে একত্রে একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? এই প্রোটন আর নিউট্রনকে একত্রে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। সেটাকে বলা হচ্ছে কি আমার নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্র। নিউক্লিয়াসকে আবার কি বলা হয়? পরমাণু কেন্দ্র। বুঝা গেছে? নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্র। আচ্ছা, তো ওই যে আমরা দেখছি না প্রাণী কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তেমনি জড় পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। বুঝে গেছে? আচ্ছা, প্রাণী কোষের নিউক্লিয়াসে তো বহুত কিছু থাকে, মেমব্রেন টেমব্রেন থাকে। এখানে নিউক্লিয়াসে কি থাকে? শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন থাকে। সামনের ক্লাসে অবশ্য, উপরের ক্লাসে আর অনেক কিছু পড়বা। আপাতত কি, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এখন তাহলে আমি এই দুটো সিদ্ধান্ত পাইলাম। এই লেখাগুলোকে একটু ছোট করে দিই, না হলে কাটা যাবে। একটু ছোট করে দিই। হুম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সিদ্ধান্ত কি নিতে পারি? কারণ আমার পরমাণুতে আমার প্রোটনের হিসাব গেছে, নিউট্রনের হিসাব গেছে, তাহলে ইলেকট্রন কোথায় থাকে? তুমি চিন্তা করো। প্রোটন আর ইলেকট্রন, এই যে প্রোটন আর নিউট্রন, এই দুটো জিনিস, ইলেকট্রন নিশ্চয়ই সেন্টারে থাকে না। কারণ সেন্টারে থাকলে ইলেকট্রন কি করতো? আমার আলফা কণাকে আকর্ষণ করতো। কেন আকর্ষণ করতো? কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ, আলফা কণা কি চার্জ? প্লাস চার্জ। আর ইলেকট্রন কি? মাইনাস চার্জ। তবে আকর্ষণ করলে সে মানে লাভ হইতো না, কারণ ইলেকট্রন কি খুব হালকা। আর প্রোটন আর নিউট্রন দুটো কিন্তু একই সাথে থাকতে পারবে না। কারণ থাকলে কি এরা একটা আরেকটা চার্জ শেষ করে দিবে না? প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে না? হয়ে যাবে। তার মানে ইলেকট্রন নিশ্চয়ই এই নিউক্লিয়াসের বাইরে থাকে। তার মানে আমার ইলেকট্রনের পজিশন কোথায়? 3 নাম্বার আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা কি আমার ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, ঠিক আছে? বাইরে থাকে। আসলে বাইরে ঘোরাঘুরি করে, ঠিক আছে? কি করে?
বাইরে ঘোরাঘুরি করে, অ্যাকচুয়ালি ঘোরাঘুরি না, এটাকে ঘোরাঘুরি বলা উচিত না, বাইরে ঘুরতে থাকে, বাইরে ঘুরতে থাকে। তো এইভাবে হচ্ছে যে রাদারফোর্ড এই ইনফরমেশন গুলোকে কাজে লাগায় রাদারফোর্ড পরমাণুর মডেলটা চিন্তা করছে। যে পরমাণু মডেল কি দেখো, যে একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুটার অধিকাংশ ভর কেন? কারণ ইলেকট্রনের ভর তো আসলে নাই, প্রোটন আর নিউট্রনের ভরই হচ্ছে আসল ভর। এখন প্রোটন আর নিউট্রন মিলে কি তৈরি করে? নিউক্লিয়াস তৈরি করে পরমাণুর কেন্দ্রে। এই নিউক্লিয়াসে হচ্ছে যে পরমাণু বেশিরভাগ ভর থাকে, 99% ভর সেখানেই থাকে। এই নিউক্লিয়াস আর প্রোটনের বাইরে ইলেকট্রন থাকে। এই যে আমরা এতক্ষণ যা যা পড়ছি এগুলো থেকে সিদ্ধান্ত নিলাম না, প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে কি ইলেকট্রন থাকে। নিউক্লিয়াস খুব ছোট, কেন ছোট? কারণ নিউক্লিয়াস যদি বড় হইতো তাহলে আমার আলফা কণা বেশি বেশি কি বিচ্যুত হইতো না, যে পথে আসতেছিল সেই পথে যেত না। আমি কি বলছি, 20,000টার মধ্যে একটা কণা আলফা কণা হইতেছে যে অন্যদিকে চলে যায়, কিন্তু ম্যাক্সিমাম আলফা কণা কি সোজাসুজি চলে যায়। তার মানে খুব অল্প জায়গাতেই কি আমার এই নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটাই হচ্ছে আমার আলফা কণাগুলোকে বাধা দিচ্ছিল। আচ্ছা, রাদারফোর্ড এখানে মডেল বুঝছিল যে কেন্দ্রে কি এই পজিটিভ চার্জ থাকে, বাইরে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে। এর আকর্ষণ বলের কারণে কি একটা আরেকটা আকর্ষণ করে থাকে বলে কি অলওয়েজ একটা নির্দিষ্ট ডিসটেন্স মেনটেন করে। তো আকর্ষণ না করতো তাহলে ইলেকট্রন অন্যদিকে চলে যেত। আকর্ষণ করে বলে কি ইলেকট্রনকে সে ধরে রাখে আর কি, বাইরের দিকের কক্ষপথগুলো ধরে রাখে। তো সেই জিনিসগুলোকে সৌরজগতের গ্রহের সাথে তুলনা করছিল, যে সেন্টারে নিউক্লিয়াস থেকে সূর্যের মতো, আর বাইরে কি গ্রহগুলো ঘুরতে থাকে ইলেকট্রন। ঠিক আছে, এভাবে তুলনা করছিল। তো এখানে বেশ কিছু রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা মানে কি? সীমাবদ্ধতা কিন্তু কোনো ত্রুটি বোঝায় না, কোনো ভুল বোঝায় না। সীমাবদ্ধতা বোঝায় যে এই জিনিসটার একটা ব্যাখ্যা দেওয়া হয়নি। ঠিক আছে, ধরো আমি তোমাকে বলে দিলাম কি a+b হোল স্কয়ার সমান, ধরো আমি জাস্ট বলে দিছি আর কিছু বলে নাই, a² + b² + 2ab। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে শুধু বলে দিছি, কোনো ব্যাখ্যা দিই নাই। তার মানে তাহলে এটা হবে যে সীমাবদ্ধতা। কিন্তু আমি যদি এটা বলি যে a+b² সমান হচ্ছে আমার a² - 2ab + b², এটা কি? এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একটা ত্রুটি না, এটা কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড ভুল। তো রাদারফোর্ডের যেটা ছিল সেটা ভুল ছিল না, সেটা কি ছিল? সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, সীমাবদ্ধতা হচ্ছে যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে যে কোনো একটা চার্জিত কণা যদি গোল গোল ঘুরতে থাকে, ঠিক আছে, কোনো একটা চার্জিত কণা, এক্ষেত্রে আমার চার্জিত কণা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন যদি এভাবে গোল গোল ঘুরতে থাকে তাহলে সে কিন্তু ক্রমাগত শক্তি নির্গত করতে থাকবে। সে ক্রমাগত কি করবে? শক্তি ছাড়তে থাকবে। তো শক্তি ছাড়লে যেটা হবে সেটা হচ্ছে তার ঘূর্ণনের ব্যাসার্ধটা কমে আসবে। ধরো শুরুতে সে এতটুকু ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছিল, একটু পর তার ব্যাসার্ধ হয়ে যাবে এরকম, একটু পর তার ব্যাসার্ধ হবে এরকম, একটু পর তার ব্যাসার্ধ হবে এরকম। অর্থাৎ সে ক্রমাগত তার ব্যাসার্ধ ছোট করতে থাকবে এভাবে এভাবে এভাবে। একটা টাইমে কি হবে? সে সেন্টারে নিউক্লিয়াসের উপর আসি পড়ে যাবে। সে সেন্টারে কি হবে? নিউক্লিয়াসের উপর আসি পড়বে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইলেকট্রন যদি এভাবে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপর আসি পড়তো, তাহলে প্লাস আর মাইনাস কি হইতো? একটা আরেকটাকে নিঃশেষ করে দিত। নিঃশেষ করে দিলে কি হতো? পরমাণুর আকৃতি নষ্ট হয়ে যেত। ঠিক আছে, পরমাণুর আকৃতি নষ্ট হয়ে যেত। এখন কথা হচ্ছে যে সে ঘুরতে ঘুরতে কি করে? সে ঘোরার সময় তার কক্ষপথ ছোট কেন হয়? কারণ বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে চার্জিত জিনিস যদি ঘুরতে থাকে তাহলে সে কি বিকিরণ করবে? শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, সে এনার্জি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। বিকিরণ করাতে কি হবে? তার কক্ষপথ ছোট হয়ে যাবে। এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, একটা সীমাবদ্ধতা, যে যে দেখো এভাবে ঘুরতে ঘুরতে কি নিউক্লিয়াসের উপর আসি পড়ে যাচ্ছে। কথা হচ্ছে বাস্তবে কিন্তু এই জিনিসটা হয় না। কেন হয় না এই জিনিসটি কিন্তু আমার বিজ্ঞানী রাদারফোর্ড এক্সপ্লেন করে নাই। এখন আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে বিজ্ঞানী নিলস বোরের আবির্ভাব হয়েছে। ঠিক আছে, বিজ্ঞানী নিলস বোরের আবির্ভাব হয়েছে। বিজ্ঞানী নিলস বোর বলছে কি, যে আমার পরমাণুগুলো যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ধরো আমার এখানে কি অনেকগুলো কক্ষপথ আছে, একটা কক্ষপথ, দুটো কক্ষপথ, তিনটা কক্ষপথ, সেন্টার হচ্ছে আমার নিউক্লিয়াস। ঠিক আছে, সেন্টারে ধরো আমার নিউক্লিয়াস, এরপর কি আমার দুটো তিনটা, একটা দুটো তিনটা কক্ষপথ আছে। এখন প্রথম এই কক্ষপথ গুলোকে কিন্তু ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এন। তো ছোট হাতের এন এর মান 1 হইলে বুঝায় কি প্রথম কক্ষপথ, ছোট হাতের এন এর মান 2 হইলে বুঝায় কি দ্বিতীয় কক্ষপথ, ছোট হাতের এন এর মান 3 হইলে কি বুঝায়? তৃতীয় কক্ষপথ। ঠিক আছে, আচ্ছা। তো বিজ্ঞানী নিউজ বার আবার কিছু কাহিনী করছে এখানে, সেটা হচ্ছে যে সেই কক্ষপথ গুলোকে নাম দিছে। প্রথম কক্ষপথকে নাম দিছে সে হচ্ছে কে। ঠিক আছে, প্রথম কক্ষপথকে নাম দিছে সে হচ্ছে, দাঁড়াও একটু এখানে লিখে দিই। প্রথম কক্ষপথকে সে নাম দিছে হচ্ছে কে। ঠিক আছে, প্রথম কক্ষপথকে নাম দিছে কে, দ্বিতীয় কক্ষপথকে নাম দিছে হচ্ছে এল, তৃতীয় কক্ষপথকে নাম দিচ্ছে এন, এন্ড চতুর্থ কক্ষপথকে নাম দিচ্ছে এল। ঠিক আছে, কে এল এম এন, এভাবে নামকরণ করছে। আচ্ছা,
তো এগুলো জাস্ট নামকরণ, ওটা সমস্যা নাই। তবে এই কক্ষপথগুলোর কথা বলি। একটা ইলেকট্রন যখন আমার ধরো প্রথম কক্ষপথে ঘুরতেছে, ঠিক আছে, একটা ইলেকট্রন আমার প্রথম কক্ষপথে ঘুরতেছে। তো এই কক্ষপথে ঘোরার সময় বিজ্ঞানী নিলস বোর বলছে যে সে কখনোই শক্তি না, সে বিকিরণ করবে। বিকিরণ মানে কি? শক্তি ছেড়ে দেওয়া, না কোনো শক্তি গ্রহণ করবে, ঠিক আছে, না কোনো শক্তি বাইরে থেকে গ্রহণ করবে অর্থাৎ শোষণ করবে। সে কোনো শক্তি শোষণও করবে না, মানে শক্তি বাইরে থেকে নিবেও না, কোনো শক্তি বিকিরণও করবে না, মানে শক্তি ছেড়েও দিবে না। একটা কক্ষপথে ঘোরার সময় কি সে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরবে। কি বলছি? এক একটা কক্ষপথে ঘোরার সময় সে নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরবে। তো আমি ধরে নিচ্ছি আমার প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে, আমার প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে E1। কি বলছি? আমার প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে E1। আমার দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে যে, আমার দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে E2। আমার তৃতীয় কক্ষপথের শক্তি হচ্ছে কি? E3। তাহলে একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে থাকবে তার মধ্যে কি পরিমাণ শক্তি থাকবে? E1 শক্তি থাকবে। দ্বিতীয় কক্ষপথে ঘোরার জন্য তার মধ্যে কি পরিমাণ শক্তি থাকবে? E2 শক্তি থাকবে। এবং তৃতীয় কক্ষপথে ঘোরার সময় তার কাছে কি শক্তি থাকবে? E3 শক্তি থাকবে। এবং এই শক্তির ভ্যালুগুলো কি হবে? সেম হবে। কারণ এক একটা একটা নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় সে কোনো শক্তির আদান প্রদান করে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে, সে যদি প্রথম কক্ষপথে থাকে তার শক্তি কি E1-ই থাকবে, কখনো E2 বা অন্য কোনো শক্তিতে পরিণত হবে না। বুঝে গেছে? তো এটা ছিল হচ্ছে যে নিউজ বোর্ডের প্রথম স্বীকার্য, যে সে কি বলছে যে পরমাণু মডেলে সে প্রথম কথা এটা বলছে যে একটা কক্ষপথে ঘোরার সময় কি সে কখনো শক্তির পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে শক্তির পরিবর্তন কখন হবে? শক্তির পরিবর্তন কখন হবে এটা একটা প্রশ্ন না? আচ্ছা, তো ওটা পরে বলতেছি। তবে আরেকটি, তবে এখানে আরেকটা জিনিস জানতে হবে। সে যেহেতু বলছে কি যে কক্ষপথ একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে কখনো কি হয়, তার শক্তি কখনো পরিবর্তন হয় না, যার কারণে নির্ভর করছে কি এই কক্ষপথ গুলাকে আরেকটা নাম দিচ্ছে, ঠিক আছে। কক্ষপথগুলোকে আরেকটা নাম দিচ্ছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে শক্তি স্তর। কি বলছি? শক্তি স্তর। কক্ষপথের আরেকটা নাম কি দিল সে? কক্ষপথকে সে একটা নতুন নামকরণ করলো। সেই নামকরণটা হচ্ছে শক্তি স্তর। কারণ চিন্তা করো, এই গোল গোল যে গোল গোল যে রিং গুলো আমরা দেখতেছি এগুলো এক একটা স্তর না? যেমন কি এটাকে আমরা প্রথম স্তর বলতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর। এভাবে বলতে পারি তো না? প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর বলতে পারি। তো এই স্তরগুলোতে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার। তাই সে এটাকে নামকরণ কি করছে? শক্তি স্তর। সেগুলোকে কি বলছে? শক্তি স্তর। বুঝা গেছে? এগুলোকে আসলে স্থির শক্তি স্তর বলা হয়, তবে আমরা শর্টকাটে আদর করে এটাকে কি বলি? শক্তি স্তর। আচ্ছা, তো এটা গেল। এখানে দেখো কি বলছে, পরমাণুতে থাকা ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে ইচ্ছা মতো ঘুরতে পারে না। নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোনো শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। আমি যেটা বলছিলাম, একটা নির্দিষ্ট কক্ষপথে তার কি একটা নির্দিষ্ট শক্তি থাকবে। আচ্ছা, এখন এরপর দেখো কি বলছে। সে বলছে কি এন দ্বারা স্থির কক্ষপথ গুলোকে বোঝানো হয়। এন এর মান 1 2 3 4 দিয়ে কি বলতে বোঝায়? প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তো এই কক্ষপথ গুলোকে সে কে এর নাম দিছিল, এই যে প্রথম পেজে দেখালাম। তারপর কি বলছে যে এন শক্তি স্তর মান। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে যে এন এর মান যত বাড়বে, অর্থাৎ যত উপরের কক্ষপথ হবে শক্তির মান কি হবে? তত বেড়ে যাবে। যেমন কি আমার প্রথম কক্ষপথে শক্তির মান কি ছিল? E1 না? n = 1 হলে কি, n = 1 হলে আমার কক্ষপথ কোনটা, আমার শক্তি কতটুকু থাকে? E1। n = 2 হলে আমার শক্তি কতটুকু থাকে? E2। n = 3 হলে আমার শক্তি কতটুকু থাকে? E3। এখন কোন জায়গার শক্তি বেশি হবে, কোন জায়গার শক্তি কম হবে, এই ইনফরমেশনটা বুঝতে হবে, ঠিক আছে। তার আগে আমি জিনিসগুলোকে ট্যাক্সেট করে দাও, ঠিক আছে। একটু ছোট করে দিলাম, ছোট না করলে এটা তোমার পেজে আটবে না আসলে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এই লেখাগুলোকে একটু ঠিক করে লিখে দিই। আচ্ছা, যাই হোক, তো n = 2 হলে আমার শক্তির মান কত হবে?
E2 n ইজ ইকুয়াল টু 3 হলে আমার শক্তির মান হবে E3, ঠিক আছে। আচ্ছা, তখন এখন কোন জায়গায় শক্তি বেশি হবে কোন জায়গায় শক্তি কম হবে এই জিনিসটা একটু বোঝা দরকার, ঠিক আছে। কোন জায়গায় শক্তি বেশি হবে কোন জায়গায় শক্তি কম হবে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করবো। এটার ক্রমটা হচ্ছে এটার ক্রমটা হচ্ছে এভাবে যাবে: E3 তে শক্তি সবচেয়ে বেশি, তারপর E2, তারপর কি E1। অর্থাৎ যত উপরের কক্ষপথ যাবা সেটাতে আমার শক্তি কত বেশি থাকবে, তত বেশি থাকবে। অর্থাৎ সেই কক্ষপথে থাকার জন্য আমার তত বেশি শক্তি প্রয়োজন। কারণ কি, একটা নির্দিষ্ট কক্ষপথে একটা ইলেকট্রনকে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে থাকে। যেমন কি আমার আমার থেকে শক্তি যদি থাকে E1, আর আমি যদি বলি আমি 2 নম্বর কক্ষপথে থাকবো, তাহলে তো হবে না। কারণ 2 নম্বরের কক্ষপথে থাকার জন্য আমার কি পরিমাণ শক্তি লাগবে, E2 লাগবে। আবার আমি যদি বলি আমার থেকে E2 শক্তি আছে, ইলেকট্রন ইলেকট্রন যদি বলে যে আমার থেকে E2 শক্তি আছে কিন্তু আমি থাকবো E3, 3 নম্বর কক্ষপথে, এটা কি পসিবল? পসিবল না। কেন? কারণ বিজ্ঞানী নিউটন বলছে যে এক একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার জন্য একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন, ঠিক আছে। তাই এগুলোকে শক্তি স্তর বলে নাম দেওয়া হয়েছে। এই কক্ষপথগুলোতে থাকার সময় কি সে তার কোনো কিছু চেঞ্জ করে না, বুঝে গেছে, তার কোনো শক্তির পরিবর্তন হয় না। আচ্ছা, এই জিনিসটা বুঝে গেছে। তাহলে শক্তির পরিবর্তন কখন হয়? শক্তির পরিবর্তন তখনই হয় যখন একটা পরমাণু কি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে জাম্প করে। এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে জাম্প করে। ধরো আমরা 2টা কক্ষপথ নিয়ে আলোচনা করি এখানে, ঠিক আছে। আমার ইলেকট্রন ধরো প্রথম কক্ষপথে আছে, ঠিক আছে। এখন প্রথম কক্ষপথে ইলেকট্রনটা বললো কি যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, এগুলো আমি একটু এখানে এক পাশে লিখে ফেলি যে n ইজ ইকুয়াল টু কত, 1 হলে আমার শক্তি কতটুকু, E1। n ইজ ইকুয়াল টু আমার যদি 2 হয় তাহলে আমার শক্তি কত, E2। আচ্ছা, তাহলে আমাকে যদি বলে যে আমার ইলেকট্রনটা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, ঠিক আছে। আমার ইলেকট্রন কি হবে, প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে। যদি বলি যে আমার ইলেকট্রন কি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, তখন কি হবে? তখন কি হবে, ইলেকট্রন বলতেছে যে সে কি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে। এখন আমার দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি না, আমার কি E2 এর মান বড় না E1 এর চেয়ে? তার মানে কি তাকে কিছু এক্সট্রা শক্তি দিতে হবে না? তাকে কি করতে হবে, তাকে কিছু এক্সট্রা শক্তি দিতে হবে। E2 এর মান যেহেতু E1 এর চেয়ে বড়, তাকে কিছু এক্সট্রা শক্তি দিতে হবে। এখন আমার প্রথম ইলেকট্রন থেকে মনে করি কি পরিমাণ শক্তি আছে, আমার শক্তি আছে হচ্ছে E1 পরিমাণ শক্তি। E1 পরিমাণ শক্তি, তাকে তুমি এক্সট্রা শক্তি দিবা, ঠিক আছে, এক্সট্রা শক্তি। তো এক্সট্রা শক্তির নাম আমরা দিচ্ছি হচ্ছে কি ডেল ই। এটা হচ্ছে কি আমি এক্সট্রা শক্তির কথা বলতেছি, ঠিক আছে, এক্সট্রা শক্তি যেটা আমি দিব, ঠিক আছে, এক্সট্রা শক্তি। তো এক্সট্রা শক্তিটা দেওয়ার কারণে তার মধ্যে কি পরিমাণ শক্তি আসছে, তার মধ্যে টোটাল শক্তি হয়েছে এখন E2 হয়েছে। তাহলে আমি এক্সট্রা কি পরিমাণ শক্তি দিচ্ছি সেটা যদি বের করতে যাই, সেটা কি আসবে, এই সমান কি E2 মাইনাস E1। তাহলে এই পরিমাণ শক্তি লাগবে আমার E1 এর একটা কক্ষপথে। আমার E1 মানে প্রথম 1 নম্বর কক্ষপথের একটা ইলেকট্রনকে যদি 2 নম্বর কক্ষপথে নিতে হয়, তাহলে আমার 2 কক্ষপথের শক্তির ডিফারেন্সটা কি আমার প্রদত্ত শক্তি। তাহলে এই পরিমাণ শক্তি কি সে শোষণ করবে, ঠিক আছে। তাহলে এটি কি হবে, শোষিত শক্তি। ইলেকট্রনকে এই পরিমাণ শক্তি শোষণ করতে হবে। এই পরিমাণ শক্তি শোষণ করলে কি সে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, অথবা তুমি যে কোনো 2টা কক্ষপথের শক্তির অন্তর বের করলে কি তুমি বুঝে যাবে যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার জন্য কি পরিমাণ শক্তি আদান প্রদান করতে হয়, বুঝে গেছে। আচ্ছা, তো এটা তো আমরা বললাম যে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাওয়ারটা। তো যদি উল্টাটা হয়, যে আমার উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে, তখন কি হবে, তখন কি হবে? তো দেখো, আমার যদি এখানে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রনটা বললো যে আমি নিচের কক্ষপথে আসবো, আমি নিচের কক্ষপথে আসবো। তাহলে এখন কি হবে দেখো তো। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে আমার প্রথম কক্ষপথের জন্য কি পরিমাণ শক্তি প্রয়োজন। প্রথম কক্ষপথে কি n = 1, প্রথম কক্ষপথের জন্য কি n = 1 হলে শক্তি কত, E1 না, শক্তি কি E1। যদি n = 2 হয়, যদি আমার কত হয় 2 হয়, তাহলে আমার শক্তি কত হবে, n = 2 হইলে আমার শক্তি হবে কতটুকু, E2। তাহলে চিন্তা করো, আমার থেকে অলরেডি শক্তি বেশি আছে না। চিন্তা করো, আমরা কি জানি, আমরা তো জানি যে উচ্চ শক্তি স্তর বেশি না। আমরা কি জানি, আমরা তো জানি হচ্ছে E2টা কি গ্রেটার দেন E1। তাহলে আমাকে যদি এখন E1 এ যেতে হয়, E1 মানে কি প্রথম কক্ষপথের শক্তিতে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি প্রথম কক্ষপথে যাওয়ার জন্য কি আমার প্রথম কক্ষপথে শক্তি লাগবে। তো শক্তি লাগলে কি আমার E2 থেকে E1 এ যেতে হবে। E2 থেকে E1 এ যদি যেতে হয় তাহলে চিন্তা করো, আমাকে বেশ কিছু শক্তি বাদ দিতে হবে, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে কি E2, ঠিক আছে। E2 থেকে আমি ডেল ই পরিমাণ শক্তি বাদ দিব, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে আমার বিকিরিত শক্তি।
এই পরিমাণ শক্তি কি করতে হবে আমার, বিকিরণ করতে হবে না? এটাকে আমি বলতেছি বিকিরিত শক্তি। এই পরিমাণ শক্তিটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি আমি আমার আগের শক্তি E1-এ পৌঁছে যাব, প্রথম কক্ষপথের শক্তি E1-এ পৌঁছে যাব। তাহলে এখান থেকে যদি আমি ডান পাশ বাম পাশ করে যদি আমি এই কি পরিমাণ শক্তি বিকিরণ করা হবে সেটা দেখি, তাহলে আমার কি আসতেছে, ডেল ই সমান কি E2 - E1। তবে এখানে পার্থক্য কি, এবার কিন্তু E2 - E1টা আমার কোনো শোষিত শক্তি বোঝাচ্ছে না। এবার E2 - আমার E1টা কি বোঝাচ্ছে, বিকিরিত শক্তি, যে পরিমাণ শক্তি সে কি ছেড়ে দিবে। ঠিক আছে, কারণ প্রথম কক্ষপথ বলবো যে, "এই, তোমার শক্তি বেশি, তুমি ইটু, তোমার শক্তি হচ্ছে ইটু, তোমার শক্তি অনেক বেশি, তুমি কিছু শক্তি ছাড়িয়ে আসো।" সেই শক্তি ছাড়তে ছাড়তে যতক্ষণ পর্যন্ত E1 পরিমাণ শক্তি আসবে, তখনই কি সে প্রথম কক্ষপথে আসতে পারবে। বুঝা গেছে? তাহলে এটা ছিল শোষিত শক্তি, আর এটা কি বিকিরিত শক্তি। বোঝা গেছে? এটা হচ্ছে কি বিকিরিত শক্তি। এখানে এই জিনিসগুলোকে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, তবে এখানে আরেকটা জিনিস বোঝানো হয়েছে, সেটা হচ্ছে দেখো, এখানে কি বলছে, এখানে বিকিরিত শক্তির পরিমাণটা কতটুকু দিচ্ছে, বিকিরিত শক্তির পরিমাণটা দিচ্ছে হচ্ছে কি E2 - E1, বা যে কোনো আমার শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তনটা কি বুঝেছি, E2 - E1 সমান। আচ্ছা, তো তাহলে এখানে কি আমাদের এই শক্তিটাকে এখন দেখো, এই শক্তির ফর্মুলাটা আরেক ভাবে দেওয়া হয়েছে, সেটা কি ডেল ই সমান E2 - C1, এটা তো আমরা পড়ছি। কিন্তু এখানে দেখো E2 - C1 হওয়ার পর কি দিচ্ছে, এটাকে HV দিচ্ছে। এটাকে কি বলছে, HV। এখন HV এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখো আমার এখানে কি বলছে, ডেল ই সমান কত, আমার এখানে কি বলছে, ডেল ই সমান হচ্ছে E2 - E1। এটা কিসের সমান, এইচ মিউ এর সমান। এটা এইচ ভি না, আসলে সরি আমি এটা ভুল বলছি, এটা হচ্ছে এইচ মিউ। তুমি হচ্ছে মিউ জিনিসটার সাথে তোমরা পরিচিত না, তাই আমি এটাকে লিখতেছি HF। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা কি বলতেছিলাম, এইচ মিউ আর HF। ঠিক আছে, তো মিউটা হচ্ছে যে আসলে কি এফ। এফ এটা আমরা কোথায় দেখছি, আমরা ক্লাস 7 কতগুলো তরঙ্গের চ্যাপ্টার পড়ছিলাম না, V = F λ। সেখানে এফটা কি ছিল আমার, কম্পাঙ্ক ছিল না, তরঙ্গের কম্পাঙ্ক। এখন তুমি বলতে পারো এখানে তরঙ্গের কম্পাঙ্ক কোত্থেকে আসছে, আমার এটা তো শক্তি। শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, ঠিক আছে, শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, আসলে শক্তি যেটা বিকিরিত বা শোষিত হয়, এটা আলো আকারে শোষিত হয়। এটা কি আকারে শোষিত হয়, আলো আকারে শক্তির আদান প্রদান ঘটে। ঠিক আছে, আদান প্রদান ঘটে। আচ্ছা, তো আলো আকারে আদান প্রদান ঘটলে আলো একটা তরঙ্গ না, তো তরঙ্গ হইলে তরঙ্গের কম্পাঙ্কে থাকে না, কম্পাঙ্ক থাকে তো, এটা হচ্ছে সেই কম্পাঙ্ক, এটা হচ্ছে সেটার কম্পাঙ্ক। আচ্ছা, তো বোর পরমাণু মডেলের একটা জটিলতা আছে, একটা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, এই সীমাবদ্ধতা একটু জটিল। আমি সাজেস্ট করব এটা একটু সেলফ রিডিং করবা। ঠিক আছে, কারণ এই জিনিসটা আসলে আমি যে বসে বলে যতটা সহজে বোঝানো যাবে, এটা বেশ টাইম কনজিউমিং, তাই এই জিনিসটা একটু সেলফ রিডিং করে নেবা। ঠিক আছে, তুমি নিজে পড়ে নেবা, বুঝলে সহজ পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে হচ্ছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আমরা এখন ইলেকট্রন বিন্যাস করবো। এখন ইলেকট্রন বিন্যাস মানে কি, ধরো আমার একটা পরমাণু থেকে 10টা ইলেকট্রন আছে। কি বলছে, আমার একটা পরমাণু থেকে 10টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন ওর তো অনেকগুলো কক্ষপথ আছে না, তো ওর ধরো 3টা কক্ষপথ আছে। কয়টা কক্ষপথ, 3টা, একটা একটা দুইটা আর একটা কি? 3টা। ঠিক আছে, এখন সেই 3টা কক্ষপথে এই 10টা ইলেকট্রন কিভাবে থাকবে, সে কি এভাবে থাকবে যে প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 4টা, এরপর কক্ষপথে 4টা, কি 4-4-2 ফরমেশনে থাকবে নাকি সে প্রথম কক্ষপথেই 3টা, দ্বিতীয় কক্ষপথে 3টা, এবং এই কক্ষপথে 4টা, 4-4-3 ফরমেশনে থাকবে, কেমন ফরমেশনে থাকবে? তো এই ফরমেশনটা আমার একটু বোঝা লাগবে। ঠিক আছে, এই ফরমেশনটা বোঝা লাগবে। তো এখন আমরা কিন্তু 9-10 অলরেডি ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে পড়ে আসছি না? আমরা শুনছিলাম না যে একটা এক একটা কক্ষপথে, ঠিক আছে,
নির্দিষ্ট কক্ষপথে যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? 2n²। এখানে n দিয়ে কি বোঝানো হচ্ছে? n দিয়ে বিভিন্ন কক্ষপথ বোঝানো হচ্ছে। কিন্তু প্রথম কক্ষপথ হলে n এর সমান n এর মান কত হবে? n=1 দ্বিতীয় কক্ষপথের জন্য, n=2 তৃতীয়টার জন্য 3, 3 আর চতুর্থটার জন্য 4। ঠিক আছে, n এর মান। তো সেই সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে আমার প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসে? আমার প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসে? 2 × 1² সমান কত? 2। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসে? 2 × 2² সমান কত? 8। তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসে? 2 × 3², 18। ঠিক আছে, একটু ছোট করে। আচ্ছা, ঠিক আছে। তারপর চতুর্থ কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসবে? 2 × 4², কত? 32। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো মাথায় রাখবা, এটা বেশ জরুরি। ঠিক আছে, ইনফরমেশন গুলো একটু মাথায় রাখবা। এগুলো আমার বেশ অনেক জায়গায় আমাকে কাজে দেয়। ঠিক আছে, এগুলো আমাকে অনেক জায়গায় কাজে দেয়। আচ্ছা, তো এগুলো আমি জানি। ঠিক আছে, তাহলে এখন আমাকে যদি বলা হয় বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে, ঠিক আছে, ধরো আমি হাইড্রোজেনের করতে চাই, আমি কার ইলেকট্রন বিন্যাস করতে চাই? হাইড্রোজেনের করতে চাই। ঠিক আছে, হাইড্রোজেনের করতে চাই। এখন হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন হলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম কক্ষপথেই একটা থাকবে। এবার যদি আমি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা। প্রথম কক্ষপথে দুইটা থাকবে। এবার আমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, কয়টা? তিনটা। প্রথম কক্ষপথে দুইটা থাকবে, ম্যাক্স সাপোর্ট হয়ে গেছে। এরপরে কক্ষপথে কয়টা থাকবে? একটা। এবার যদি আমি বেরিলিয়াম একটা করি তাহলে কয়টা? প্রথম কক্ষপথে দুইটা যাবে, ফুল হয়ে গেছে, বাকি দুইটা এখানে। এরপর কাটটা করবো আমি, যদি আমি বোরন একটা করি, ঠিক আছে, বোরন, তাহলে এটা কত আসবে? 2, 5। সরি, 2, 5 না, কত আসবে? 2, 3। এরপর যদি আমি বোরনের পর 6 নম্বরে কার্বন একটা করি, কার্বনের 6টা ইলেকট্রন, তাহলে কয়টা আসবে? 2, 4। এরপর যদি আমি নাইট্রোজেন একটা করি, নাইট্রোজেনের কয়টা? 7টা ইলেকট্রন, তাহলে কত? 2, 5। এরপর যদি আমি অক্সিজেন একটা করি, অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর যদি আমি কাটটা করি, এরপর যদি আমি ফ্লোরিন একটা করি, ফ্লোরিন কয় নাম্বার? ফ্লোরিন ইলেকট্রন কয়টা? 9টা। তাহলে তার কি? 2, 7। এরপর কি হবে? আমি যদি নিয়ন একটা করি, ঠিক আছে, নিয়নের 10টা, ঠিক আছে, তাহলে আমার কত হবে? 2, 8। আচ্ছা, বুঝলাম। এখন যখন আমি সোডিয়াম একটা করব, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা। ঠিক আছে, দুইটা গেল, এখানে 8টাই যেতে পারবে। কেন? কারণ আমার দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 8টা। তাহলে আরেকটা যে এক্সট্রা ইলেকট্রন আছে সেটা কি আমার তৃতীয় কক্ষপথে যাবে। এভাবে আমি যদি কয়েকটা করেই যাই, দেখো আমি যদি কয়েকটা করি, আমি যদি ম্যাগনেসিয়াম একটা করি তাহলে আমার কি আসবে? এতক্ষণে ধরে ফেলার কথা। ঠিক আছে, তো যদি অ্যালুমিনিয়াম একটা করি তাহলে কি? 2, 8, 3। তো যদি সিলিকন একটা করি তাহলে কি হবে? 2, 8, 4। এরপর আমি যদি ফসফরাস একটা করি, ঠিক আছে, 15, কত আসবে? 2, 8, 5। তো যদি আমি সালফার একটা করি, ঠিক আছে, আমি কাটটা করবো, সালফার একটা করি। এগুলো তোমাদেরকে বেশি মনে রাখতে হবে না, ইচ্ছা মানে মনে রাখতে পারলে পারো, তবে এগুলো টাইমের সাথে তোমার আসলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। 2, 8, 7। এরপরও কার্ডটা আর্গন একটা, 18 নম্বর, কত? 2, 8, 8। এরপর যখন আমি 19 নাম্বার পটাশিয়াম একটা করব, তখন আমার কি হওয়া উচিত? 2, 8, 8 হয়েছে তো? 2, 8, 8 হয়েছে না? তাহলে কত? 2, 8। তাহলে এবার কত হওয়া উচিত? 9 হওয়া উচিত না? কারণ কি, আমার তৃতীয় কক্ষপথ কয়টা ইলেকট্রন নিতে পারবে? 18টা নিতে পারবে। তাহলে আমার এটা হবে 2, 8, 9। তারপর ক্যালসিয়ামেরটা কি হবে? ক্যালসিয়ামেরটা হবে হচ্ছে 2, 8, 10। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই দোনোটা ভুল। এই দোনোটা কি? ভুল। বুঝে গেছো? এই দোনোটা স্ট্রেট ফরওয়ার্ড ভুল। কেন ভুল? ঠিক আছে, কেন ভুল? কারণ আমরা যখন বাস্তবে দেখছি, বাস্তবে যখন আমরা এই বিভিন্ন মৌলগুলার ইলেকট্রন বিন্যাস যখন দেখছি আমরা,
তখন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে যেটা হয়, ক্যালসিয়ামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ক্যালসিয়াম না, পটাশিয়ামটা দেখে, পটাশিয়াম 19 এর ক্ষেত্রে যেটা হয়, দুইটা গেল, আটটা গেল, এরপর আটটা যাওয়ার পর আরেকটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে ঢুকে না, সেটা কয় নম্বরে ঢুকে? 4 নম্বর কক্ষপথে। এরপর যখন আমি ক্যালসিয়ামটা পড়বো, তখন কি হয় দেখো, 2 8 8, আরো দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন আমার কিসে ঢুকে? চতুর্থ কক্ষপথে। এটা আশ্চর্য ব্যাপার, এখানে আমার কি তৃতীয় কক্ষপথে ঢুকতেছে না। এটা হচ্ছে আমার কারেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট। প্রশ্ন হচ্ছে যে এটা কেন কারেক্ট? তুমি এখানে চার্টে দেখতে পারো, এখানে যা যা ইলেকট্রন বিন্যাস এতক্ষণ করেছি, ফার্স্ট শেল মানে কি, এটা আমার প্রথম কক্ষপথকে বোঝাচ্ছে। আর এই জিনিসটাকে একটু চ্যাপ্টা করে দিই, ঠিক আছে, এটা তোমরা পিডিএফ পাই যাবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো, এই যে কোথায় গেল, এই আর্গন, না আর্গন 18টা, 18তে এরপর 19 দেখো কি হয়েছে, 2 8 8 1, একটা কেন জানি, মানে এই একটা ইলেকট্রন আমার তৃতীয় কক্ষপথে না ঢুকে আমার কেন জানি চতুর্থ কক্ষপথে যাচ্ছে, আমি বুঝতেছি না ব্যাপারটা। আমার তৃতীয় কক্ষপথ বললো, আমার থেকে তো জায়গা আছে, তুমি চতুর্থ কক্ষপথে কেন যাচ্ছ? তো এই জিনিসটাই যে দেখো আমার কি বলতেছে, এই কি বলতেছে, আমার তো তৃতীয় কক্ষপথে জায়গা আছে, তুমি চতুর্থতে কেন যাচ্ছ? এও বলবো আমার তৃতীয় কক্ষপথে জায়গা আছে, তোমরা কেন চতুর্থতে যাচ্ছ? তো এই জিনিসটা বোঝার জন্য এখন আমাদেরকে বুঝতে হবে যে উপশক্তি স্তরের ধারণা, আমাদেরকে কি বুঝতে হবে? উপশক্তি স্তরের ধারণা। আচ্ছা, তো আমরা আমাদের উপশক্তি স্তর সম্পর্কে বুঝতে হবে। এখন উপশক্তি স্তরের প্রতীকটা আমরা প্রথমে চিনি, আমরা কি জানতাম? আমরা জানতাম এন হচ্ছে যে কক্ষপথ, ঠিক আছে, বা প্রধান শক্তি স্তর, ঠিক আছে। এন দ্বারা কি বোঝাইতো? এন দ্বারা বোঝানো হতো কক্ষপথ অথবা প্রধান। আচ্ছা, এন দিয়ে আমরা বোঝাতাম প্রধান শক্তি স্তর অথবা কক্ষপথ, আর এল দিয়ে বোঝানো হয় হচ্ছে আমার কি, উপ শক্তি স্তর, ঠিক আছে। এখন উপশক্তি স্তর ব্যাপারটা আসলে কি জিনিস? কথা হচ্ছে আমরা যখন একটা কক্ষপথকে দূর থেকে এভাবে দেখি, এটা দেখতে অনেকটা এমন লাগে, কিন্তু তুমি যদি এখানে ভালো করে জুম ইন করো, এই জায়গাটাতে যদি ভালো করে জুম ইন করো, তুমি দেখবা যে এখানে আসলে সাদা যে কক্ষপথটা দেখতেছো না, সেটা আসলে বেশ কয়েকটা চিকন কক্ষপথে বিভক্ত, যেটা দূর থেকে দেখতে মনে হয় যে একটা লাইনের মতো, ঠিক আছে, দূর থেকে দেখতে একটা মোটা লাইনের মতো লাগে, মাঝখানে গ্যাপ গুলো বোঝা যায় না। তো এই ছোট ছোট, এই পুরা জিনিসটাকে একত্রে বলা হয় হচ্ছে কি আমার প্রধান শক্তি স্তর, আর এটাকে বলা হচ্ছে কি আমার উপশক্তি স্তর, ঠিক আছে। এখন এক একটা কক্ষপথে কয়টা করে উপশক্তি স্তর থাকবে, এই জিনিসটা হচ্ছে একটা ফর্মুলা দিয়ে বের করা যায়, এই জিনিসটা একটা ফর্মুলা দিয়ে বের করা যায়, ঠিক আছে। যদি কক্ষপথ, প্রধান কক্ষ প্রধান কক্ষপথ যদি এন হয়, ঠিক আছে, তাহলে উপশক্তি স্তর হবে হচ্ছে, উপশক্তি স্তর হবে হচ্ছে n ইজ ইকুয়াল টু কি, 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে n-1 পর্যন্ত। এখন এই কথাটার মানে কি আসলে আমরা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এই কথাটার মানে আসলে বোঝা যাচ্ছে না, তাই আমরা তিনটে এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। প্রথম এক্সাম্পল, যদি আমার n=1 হয়, 1 মানে কি, প্রথম শক্তি স্তর না, এটা বোঝাচ্ছে কি আমার প্রথম শক্তি স্তর। তো n=1 হলে আমার l এর মান কত হবে? 0 থেকে কি, n-1 না, n-1 মানে কি, n-1 বলতে কি বোঝাচ্ছে, 0 থেকে 1-1, ঠিক আছে, পর্যন্ত এখানে আছে, পর্যন্ত, তার মানে বোঝাচ্ছে 0 থেকে 0 পর্যন্ত, তার মানে জিরোতেই আছে, ঠিক আছে, 0 থেকে 0 পর্যন্ত, তার মানে জিরো। এখানে জিরোটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এখানে মান আসছে কয়টা, পূর্ণ সংখ্যার মান আসছে কয়টা, একটা মান পাওয়া গেছে না, একটা মান, একটা মান মানে হচ্ছে যে উপশক্তি স্তর কত, উপশক্তি স্তর একটা, ঠিক আছে। আচ্ছা, উপশক্তি স্তর হচ্ছে একটা,
এবার আমরা জিনিসটা বোঝার জন্য চেষ্টা করবো n ইজ ইকুয়াল টু 2 এর জন্য। n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 2 মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। ঠিক আছে, তাহলে প্রথম শক্তি স্তর আমার উপশক্তি স্তর কয়টা আছে? একটাই উপশক্তি স্তর আছে। আচ্ছা, এবার n ইজ ইকুয়াল টু 2 এর জন্য দেখি, n ইজ ইকুয়াল টু 2 হলে আমার l এর মান কি হবে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এটা কি, 0 থেকে 2 মাইনাস 1 পর্যন্ত? তার মানে কি 0 থেকে 1 পর্যন্ত? তার মানে কি কি আছে, কয়টা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে আমার? 0 1। তো 0 1 এটা হিসাব না, মূল হিসাব হচ্ছে যে এখানে মান কয়টা। এখানে মান কয়টা? মান হচ্ছে দুইটা। তো মান দুইটা হওয়ার মানে হচ্ছে কি আমার উপযুক্ত স্তর কয়টা? দুইটা। তাহলে দ্বিতীয় শক্তি স্তর আমার উপযুক্ত স্তর কয়টা? দুইটা। এবার আমরা n ইজ ইকুয়াল টু 2 এর জন্য জিনিসটা দেখবো। n ইজ ইকুয়াল টু সরি n ইজ ইকুয়াল টু 3 এর জন্য দেখবো। যদি n ইজ ইকুয়াল টু 3 হয়, এটা একটা কোন শক্তি স্তর বসে? তৃতীয় কক্ষপথ বসে। ঠিক আছে, কক্ষপথ আর শক্তি স্তর সেম জিনিস। আচ্ছা, তৃতীয় কক্ষপথ বসে, তাহলে এটার জন্য আমি এল কত পাবো? এল পাবো কি 0 থেকে 2 পর্যন্ত না? বুঝা যাচ্ছে তো, 0 থেকে 2 পর্যন্ত। মানে কি 2 2 মানে কি আসলে? 2 মানে হচ্ছে n মাইনাস 1। ঠিক আছে, 2 পর্যন্ত। আচ্ছা, তার মানে এটা কি আসবে? তার মানে এটা কি আসবে? তার মানে এটা আসবে হচ্ছে যে 0 1 2। তাহলে আমি এখানে মান কয়টা পাচ্ছি? আমি এখানে মান কয়টা পাইছি? আমি এখানে মান পাচ্ছি হচ্ছে, মান কয়টা? তিনটা। তাহলে আমার উপশক্তি স্তর কয়টা হবে? তাহলে আমার উপযুক্ত স্তর কয়টা হবে? আমার উপযুক্ত স্তর পাওয়া যাবে হচ্ছে তিনটা। ঠিক আছে, তাহলে এভাবে যদি আন্দাজ করো, তাহলে আমার চতুর্থ কক্ষপথ যখন আমার n এর মান 4 হবে, ঠিক আছে, n এর মান 4 হলে l এর মান কি কি হবে? 0 1 2 3 না, n মাইনাস 1 পর্যন্ত। কয়টা মান এখানে? মান কয়টা? মান হচ্ছে চারটা। ঠিক আছে, তো মান যদি চারটা হয় তাহলে আমার উপযুক্ত স্তর কয়টা? উপযুক্ত স্তর কয়টা? চারটা। বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে আমরা কতগুলো কয়েকটা উপশক্তি স্তর দেখলাম। ঠিক আছে, এখানে এল এর মান কি কি পসিবল? এল এর মান 0 হইতে পারে, এল এর মান 1 হইতে পারে, এল এর মান 2 হইতে পারে, এল এর মান 3 হইতে পারে। এগুলো পড়ছি না আমরা? এল এর মান 1 বুঝে হচ্ছে যে এস উপশক্তি স্তর, এল এর মান 0 বুঝে কি এস উপশক্তি স্তর। ঠিক আছে, এল এর মান 2 কি বুঝায়? এল এর মান 2 বুঝায় হচ্ছে যে পি উপশক্তি স্তর। আচ্ছা, এল এর মান স্যার এল এর মান 1 বুঝে হচ্ছে পি উপশক্তি স্তর, এল এর মান 2 বুঝায় কি? এল এর মান 2 2 বুঝায় হচ্ছে যে ডি উপশক্তি স্তর। আর এল এর মান 3 কি বুঝায়? এল এর মান 3 বুঝায় হচ্ছে এস এফ উপশক্তি স্তর। বুঝে গেছে? তাহলে আমার দেখো, আমার প্রথম কক্ষপথে আমার কি কি উপশক্তি স্তর আছে? প্রথম কক্ষপথে আমার এল এর মান কি হয়? শুধুমাত্র 0 আসে না, শুধুমাত্র 0। তার মানে 0 এটা কি বোঝাচ্ছে? 0 এটা বোঝাচ্ছে কি আমার শুধুমাত্র এস উপশক্তি স্তরকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো যখন এল এর মান দেখতেছি আমি কত? 0 1। তো 0টা কি বোঝায়? এস কে। আর 1টা কাকে বোঝায়? পি তে। পি কে। তাহলে আমার দুইটা উপশক্তি স্তর কি কি? এস এবং পি। আর তৃতীয় এটার জন্য কি বোঝায়? 0-র জন্য বোঝায় হচ্ছে এস, 1-এর জন্য বোঝায় পি, আর 2 এর জন্য কি বোঝায়? ডি। তাহলে আমার এই তিনটে উপযুক্ত স্তর কি কি হবে? এস পি ডি। আর আমি যদি এরপর এখানে আসি, এখানে দেখো আমার এখানে চারটা মান কি কি আছে। 0-র জন্য বোঝায় এস, 1-এর জন্য বোঝায় পি, ডি এর 1-এর জন্য বোঝায় 1-এর জন্য বোঝায় পি, 2 এর জন্য বোঝায় 3, আর 3 এর জন্য কি বোঝায়? এফ। ঠিক আছে, তাহলে আমার চারটা উপযুক্ত স্তর কি? এস পি ডি এফ। বুঝে গেছে? এই চারটা উপযুক্ত স্তর আছে। ঠিক আছে, এখন চারটা উপযুক্ত স্তরকে কি যেন তেন ভাবে লেখা যায় না। চারটা উপযুক্ত স্তরকে যেন তেন ব্যবহার লেখা যায় না। যেমন কি আমি যদি এখানে লিখি এন সমান 1, এন সমান 1 হলে এল এর মান কি কি হবে? এল এর মান হবে যে জাস্ট 0। তো 0 হলে যেটা বুঝে, এটা আমাকে বুঝাবে যে 1 এস না, এস উপশক্তি স্তর। এস হচ্ছে উপশক্তি স্তর, আর 1 কি বুঝাচ্ছে? প্রধান শক্তি স্তর। তাহলে প্রধান 1 নম্বর কক্ষপথের এস উপশক্তি স্তরকে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর যদি আমার বলা যায় এল এর মান 2, তখন আমার এল এর মান কি হবে? এল এর মান 0 হবে হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 হলে এই মানটা কি বোঝাবে? এখানে 0-র জন্য বোঝাবে 2s,
এবং ওয়ানের জন্য বসাবে 2p। আচ্ছা, তো এখানে টু কি বোঝাচ্ছে? টু বোঝাচ্ছে আমার প্রথম প্রথম শক্তি স্তর, যেটা আমার দ্বিতীয় কক্ষপথ বোঝাচ্ছে। আর এস বোঝাচ্ছে কি? টু এস মানে কি? দ্বিতীয় কক্ষপথের এস উপশক্তি স্তর। পি বোঝাচ্ছে কি? টু পি কি বোঝাচ্ছে? টু পি এর টু বোঝাচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর পি বোঝাচ্ছে কি? পি উপশক্তি স্তর। তাহলে দ্বিতীয় কক্ষপথের পি উপশক্তি স্তর। তাহলে এবার যদি আমি আরো কয়েকটা লিখি, এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে? 0 1 2। তাহলে জিরোর জন্য কি বুঝাবে আমার? 3s। ওয়ানের জন্য কি পাবো আমি? 3p। আর টু এর জন্য কি পাবো? 3d। অ্যাকচুয়ালি থ্রিটা পাচ্ছি কিসের জন্য? থ্রিটা পাচ্ছি n ইজ ইকুয়াল টু 3 এর জন্য। আর 0 1 2 এর জন্য আমি এসপিডি পাইছি। তাহলে এল এর মান যখন 4 হবে তখন আমি কি পাবো? 0 1 2 3। তাহলে এটা আমার বুঝাবে কি? 4s, 4p, 4d, 4f। আচ্ছা, তোমাদের এখানে অনেকেরই ডাউট হইতে পারে যে l ইকুয়াল টু 4 হলে কি হবে, ঠিক আছে? তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এল এর মান যদি 4 হয়, ঠিক আছে, তাহলে এটা কোন উপশক্তি স্তরকে বুঝাবে? এটাকে বুঝাবে হচ্ছে জি উপশক্তি স্তর, ঠিক আছে? এটাকে বলা হয় কি? জি উপশক্তি স্তর। কিন্তু কথা হচ্ছে এটা আমার কাজে আসে না, এটা আমার কি? আউট অফ সিলেবাস। এটা আমার লাগে না। কেন? কারণ আমার এই চারটে উপশক্তি স্তর দিয়ে কি আমি সবগুলা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। যা যা আছে আমার, যতগুলো পরমাণু আছে, যতগুলো মৌল আছে। বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এক একটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। কি বলছি? এক একটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি এখন জানতে, এক একটা উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। কি বলছি? এক একটা উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। এখন যে কোনো উপশক্তি স্তর, ঠিক আছে, যে কোনো উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। কি বলছি? 2 × 12 + 1, এটা খুবই ইম্পর্টেন্ট। 2 × 12 + 1। তাহলে এখান থেকে আমরা যদি এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করি, এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করি, তাহলে আমি কি বসাবো? 2 × 12 + 1, ঠিক আছে। এখন টু এল এল এস এর জন্য এল এর মান কত? এস এর জন্য আমার এল এর মান কত? একটু আগে আমরা দেখছি না, এস এর জন্য এল এর মান হচ্ছে যে, আচ্ছা, এস এর জন্য আমার এল এর মান কত ছিল? 0 না? এস এর জন্য কি আমার এল এর মান 0? তাহলে আমি এটি কত বসাবো? 2 × কত? 0 + 1। তাহলে আমার এটা কত আসতেছে? 2। এবার যদি আমি এবার যদি আমি পি উপশক্তি স্তরের কথা চিন্তা করি, পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? সেম কি? 2 × 12 + 1। এখানে কি 2 কি? পি এর জন্য এল এর মান কত? 1 না? এসে 1। পি এর জন্য এল এর মান কত? পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 + 1, তাহলে এটা আমার দেখবা যে পি উপশক্তি স্তরের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা। এবার আমি যদি ডি উপশক্তি স্তরটা দেখি, ঠিক আছে, ডি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা চেক করি, তাহলে এটা আমার কি আসবে? 2 × 12 + 1। তাহলে এটা আমার আসবে হচ্ছে 2 × কত? ডি এর জন্য আমার এল এর মান কত ছিল? 2 না? 2 + 1, তাহলে এটা দেখবা হচ্ছে 10টা। সিমিলারলি যদি এফ উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাও, তাহলে আমার এটা কি আসবে? 2 × 5 + 1 সমান কত? 14, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমার বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, বুঝে গেছে? এগুলো কি আমার বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, বুঝে গেছে? এগুলোকে আমি একটা সেন্টার অ্যালাইন করে দিলাম, কারণ অনেক সময় কাটা যায়। আচ্ছা, এগুলো যাই হোক, এগুলো আমি পরে করবো। তো এই জিনিসটা বোঝা গেছে, এক একটা কক্ষপথের উপসিত স্তরের কি এক একটা উপসিত স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন তোমাদের খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে, ওরা বলতে চাইছে যে গাণিতিক ভাবে যদি দেখা হচ্ছে যে কোনো এন এর মানের জন্য তার সব কয়টা ইলেকট্রন গুলোকে যোগ করলে আমরা 2n² পাবো। কি বলছে? আমরা সবগুলা যে কোনো একটা এন এর জন্য যদি তার সব কয়টা অরবিটালের ইলেকট্রন বিন্যাস যোগ করি, ইলেকট্রন গুলো যোগ করি, তাহলে আমরা কি পাবো?
অরবিটাল বলতে আসলে কি বোঝাচ্ছে? অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে? অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর, বুঝে গেছে? কোনো একটা, যে কোনো একটা, আর এন এন যে কোনো এন বলতে কি বোঝাচ্ছে? এন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে প্রধান কক্ষপথ, ঠিক আছে, বা প্রধান শক্তি স্তর, ঠিক আছে? তো যে কোনো একটা শক্তি স্তরে সবগুলো অরবিটালে যদি ইলেকট্রন গুলোকে যোগ করো, অরবিটাল মানে কি? উপশক্তি স্তর, যে কোনো একটা কক্ষপথে যদি সবগুলা সবগুলা উপশক্তি স্তর যোগ করো, তাহলে আমার কি টোটাল রেজাল্ট আসবে কি? 2n²। এই জিনিসটাই আমাকে ম্যাথমেটিক্যালি দেখাতে বলছে। এটা আমি এক্সট্রা ছোট্ট শর্টসে দিব, কারণ এটা এখানে ক্লাসের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছি না, তোমরা নিজেরা একটু ট্রাই করবে, ঠিক আছে? এটা নিজেরা ট্রাই করবা। এটা সলিউশন পরে আমি শর্টস আকারে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখো বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা উপশক্তি স্তরের মান এখানে, প্রত্যেক প্রধান শক্তি স্তরের মানগুলো দেওয়া আছে। এখানে কি প্রধান শক্তি স্তরের মান, এখানে উপশক্তি স্তরের মান, এখানে অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, তারপর কি এক একটা অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা, এবং কি টোটাল একটা শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা। কারণ একটা শক্তি স্তর কি অনেকগুলো অরবিটাল নিয়ে তো তৈরি না, আসলে অরবিটাল বলাটা উচিত না, এটাকে আসলে উপশক্তি স্তর বলা উচিত, ঠিক আছে? তো কি, তো আপাতত আমরা অরবিটালে বলি উপশক্তি স্তরকে কি, যে সবগুলো অরবিটাল যোগ করলে কি আমরা টোটাল একটা কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেই জিনিসটা বের করতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পজ করে 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 চিন্তা করবো আর নোট করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা এখন আসলে ঠিক করে করা শিখবো, ঠিক আছে? তখন আমরা দেখলাম যে 2n² দিয়ে আমরা আসলে ঠিক মতো ইলেকট্রন বিন্যাস করতে পারতেছি না, এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা ভালো মতো শিখবো। সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস আসলে কিসের উপর নির্ভর করে? মনে আছে বোর কি বলছিল? বিজ্ঞানী বইয়ের বিষয়টা কি ছিল? যে একটা ইলেকট্রন কি এক একটা কক্ষপথে নির্দিষ্ট শক্তি মাত্রা মেনটেন করে চলে না, এক একটা কক্ষপথে কি নির্দিষ্ট শক্তি মেনটেন করে, এবং সে কি নিচের শক্তি স্তর থেকে উপশক্তি স্তরে যায়। তো যখন একটা মৌলের অনেকগুলো ইলেকট্রন থাকে, তারা চেষ্টা করে যত কম শক্তি নিয়ে থাকা যায়, তারা চেষ্টা করে যত কম শক্তি নিয়ে থাকতে পারে। কারণ একটা সিস্টেম তখনই হচ্ছে যে বেশি স্টেবল হয় যখন তার মধ্যে শক্তি কম থাকে। কারণ কি, চিন্তা করো, তুমি যখন পিচ্ছি, তো আমরা এখন পিচ্ছি না, আমরা এখন বেশি ছটফট করি কেন? কারণ আমাদের শক্তি বেশি, আমরা এক জায়গায় স্থির হতে পারতেছি না। কিন্তু বয়স্ক আমাদের দাদা নানাদেরকে চেক করলে কি করবো, তাদের শক্তি কম, তাই তারা একটা জায়গায় স্টেবল হয়ে থাকতে পারে। তো সকল পরমাণু চায় কি, সে স্টেবল থাকবে, এবং স্টেবল হওয়ার জন্য কি করতে হয়, তাকে কম শক্তিতে থাকতে হয়। যার কারণে আমার কি, আমাকে ইলেকট্রন গুলোকে সবচেয়ে কম যে শক্তি স্তর গুলো আছে সেগুলো তাকে পাঠাতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ইলেকট্রনের শক্তিটা কিভাবে নির্ধারণ করে, মানে কক্ষপথের শক্তি কিভাবে নির্ধারণ করে? কক্ষপথের শক্তি যেটা যেভাবে নির্ধারণ করে, যেমন কি এখানে যদি আমরা 1 নম্বর পয়েন্ট যদি বের করি, ঠিক আছে, এই শক্তি, 1 নম্বর পয়েন্টে কি ছিল? শক্তির ক্রম না? 1 নম্বর পয়েন্টে কি ছিল? শক্তির ক্রম। ক্রম, ঠিক আছে, শক্তির ক্রম। এখন কথা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস শেখার সময় আমরা প্রথমেই দেখছি আমাদেরকে শুধু প্রথম কক্ষপথ চিন্তা করলে কিন্তু লাভ হয় না। এই যে আমরা এখানে দেখলাম না, শুধু প্রথম কক্ষপথ চিন্তা করলে আমি দ্বিতীয় কক্ষ, আমি পটাশিয়াম তারপর ক্যালসিয়াম এগুলো ইলেকট্রন বিন্যাস ঠিক মতো করতে পারি না। এগুলোর ঠিক মতো ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। তো সঠিক ইলেকট্রন বিন্যাসটা জানার জন্যই তো আমরা মাঝখানে এত কষ্ট করে উপসূত্র শিখলাম। কেন শিখছি এখন এটা বুঝো, সেটা হচ্ছে যে এই শক্তির ক্রম আসলে ইলেকট্রন কক্ষপথের উপর নির্ভর কম করে, ইলেকট্রন নির্ভর করে হচ্ছে যে উপশক্তি স্তরের উপর, ঠিক আছে? প্রধান শক্তি স্তরের চেয়ে বেশি নির্ভর করে উপশক্তি স্তর। উপশক্তি স্তরের শক্তির উপর নির্ভর করে যে ইলেকট্রন কিভাবে যাবে, ঠিক আছে? তাহলে শক্তির ক্রম, এটা আমাকে বোঝায় হচ্ছে যে যে অরবিটাল আছে উপশক্তি স্তরকে, তো আমরা এখন অরবিটাল বলতেছি না, তাহলে যে অরবিটালের শক্তি মাত্রা কম, শক্তি মাত্রা কম, সে অরবিটালে ইলেকট্রনকে আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে, বুঝে গেছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ তার কি, আমি বলছিলাম না, যত কম শক্তিতে থাকতে পারবে সে তত বেশি স্টেবল হবে। এখন শক্তি মাত্রাটা কিভাবে নির্ভর করে? শক্তি মাত্রাটা কিভাবে বের করে? শক্তি মাত্রার মান নির্ভর করে হচ্ছে যে একটা অরবিটালের কিসের শক্তি মাত্রা, অরবিটালের শক্তি মাত্রা। তাহলে অরবিটালের শক্তি মাত্রা নির্ভর করে কিসের উপর? একটা সূত্র আছে এটার জন্য, ছোট্ট একটা সূত্র আছে। অরবিটালের শক্তি মাত্রার সূত্রটা হচ্ছে n+l। কি বলছি? n+l। এটা দিয়ে আমরা একটা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা বেশ কিছু অরবিটালের শক্তি বের করবো।
আমরা বেশ কিছু অরবিটালের শক্তি বের করবো, ঠিক আছে? যেমন কি আমরা 1s অরবিটালের শক্তি মাত্রাটা বের করতে চাচ্ছি। 1s অরবিটালের 1s অরবিটালের শক্তি মাত্রা, 1s অরবিটালের জন্য যদি আমি চিন্তা করি, এর n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 1। আর এই s এর জন্য আমি l এর ভ্যালু কত পাবো? l এর ভ্যালু পাবো হচ্ছে 0। তাহলে শক্তি মাত্রা সমান কত আসতেছে? n প্লাস l, n কত? 1। আর s কত? 0। তাহলে আমার টোটাল শক্তি মাত্রা কত? 1। তাহলে 1s অরবিটালের শক্তি মাত্রার মান পাইছি 1। এবার আমরা আরেকটা করি, এবার আমরা কাকে নিয়ে করবো? 2s অরবিটালের শক্তি মাত্রা করি। 2s অরবিটালের শক্তি মাত্রা বের করি, তো 2s অরবিটালের n এর মান কত? n এর মান হচ্ছে 2, দ্বিতীয় কক্ষ পদ্ধতি হচ্ছে। আর s এর জন্য l এর মান কত পাবো? 0। তাহলে আমার শক্তি মাত্রা কি আসে? শক্তি মাত্রা হচ্ছে যে n প্লাস l। তাহলে n কত? 2। আর l কত? 0। তাহলে আমার এনার্জি কত আসছে? 2 আসছে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা করি। সেটা হচ্ছে কি 3s এর জন্য। তো 3s এর জন্য আমার n কত? n হচ্ছে 3। আর l কত? l হচ্ছে 0। না, l হচ্ছে 0। আচ্ছা, আমি 2p কে বাদ দিয়ে ফেলছি না, 2p টা একটু বের করি। সরি, একটু 2p টা বের করি। আচ্ছা হ্যাঁ, তো 2p অরবিটাল, ঠিক আছে? 2p অরবিটালের জন্য আমার n এর মান কত? 2। আর l এর মান কত? p এর জন্য l এর মান কত? 1, না মনে আছে তো? তাহলে আমার শক্তি মাত্রা কত আসে? তাহলে আমার শক্তি মাত্রা আসে হচ্ছে n প্লাস l। এটার মান কত? 2 প্লাস 1 সমান সমান কত? 3। বুঝা গেছে? তাহলে এটা শক্তি মাত্রা 3। তাহলে এবার যদি আমরা 3s টা চেক করি, 3s টা চেক করলে এর n এর মান কত আসতেছে? 3। আর l এর মান কত আসতেছে? 0। s এর জন্য l এর মান 0। তাহলে আমার শক্তি মাত্রা সমান কি হবে? শক্তি মাত্রা সমান আমার হবে হচ্ছে n প্লাস l, যেটার মান কত? তাহলে n প্লাস l কি ছিল? তাহলে 3s এর জন্য n হচ্ছে 3 এবং l হচ্ছে কত? 0, কারণ s এর জন্য n হচ্ছে 0 আর 3 এর জন্য n হচ্ছে 3। তাহলে শক্তি মাত্রা আমার কত আসছে? 3। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার 2s 2p এর শক্তি মাত্রা, এই যে 2p এর শক্তি মাত্রাও 3 আসছে, 3s এর শক্তি মাত্রাও 3 আসছে, ঠিক আছে? আমার তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমার 2p এর শক্তি মাত্রা, ঠিক আছে, শক্তি মাত্রার বিচারে কি আমার 2p আর 3s কি সেম আসছে না? তো এই দুটো সেম আসলে তখন ইলেকট্রন কি বলবে? ইলেকট্রন বলবো যে আমি তো কম শক্তিতে যেতে চাচ্ছি, এখন শক্তি তো দুটাই সেম। তো এরকম দুটো শক্তি মাত্রা সেম হইলে, যার n এর মান কম হবে, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। বুঝা গেছে? তাহলে এই যে এই মাত্র যে জিনিসটা লিখলাম, যার n এর মান কম হইলে আগে প্রবেশ করবে, এটাই হচ্ছে যে কি, এটাই হচ্ছে আমার আউফবাউ নীতি, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা কি, আউফবাউ নীতি। বোঝা গেছে? এই জিনিসটাকে ধরতে পারছো? একটু চিন্তা করবা, ঠিক আছে? একটু নিজে নিজে চিন্তা করতে হয় বিষয়গুলো, নাহলে কিন্তু আসলে মাথায় ভালো মতো বসে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আউফবাউ নীতি, তাহলে এই যে যে দুটো জিনিস শিখলাম, আর এখানে লাস্টে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে লাস্ট 3 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, যে আমরা জানি যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন দুটি, পি অরবিটালের সর্বোচ্চ 6টি, ডি এর 10টি, এফ এর 14টি, ঠিক আছে, থাকতে পারে। কাজে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরের অরবিটাল হতে শুরু করতে হবে, এবং অরবিটাল গুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসায় যেতে হবে। তার মানে কি, ধরো আমার থেকে 10 এখন, আচ্ছা একটা জিনিস দেখাই। তাহলে আউটবাউ নীতি যে আমরা দেখলাম, তাহলে এভাবে করে করে কি আমি কি 1s 2s যতগুলো অরবিটাল আছে ঘুরে বসে বসে সবগুলো অরবিটালের শক্তি মাত্রা বের করব? হ্যাঁ, বের করতে পারি, যদি ইচ্ছা করে করতে পারো। তবে এখানে আমার একটা সহজ একটা ব্যাপার আছে। আহ সেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা ডায়াগ্রাম দেওয়ার কথা ছিল আমার। একটা জিনিস, তোমাদের একটা ছোট্ট একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? এই যে দেখো, ছোট্ট একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামে
এই ডায়াগ্রামের তীর চিহ্নগুলো যদি দেখতে বেশি পেঁচানো লাগে, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এই তীর চিহ্নগুলো মুছে দিতে পারি। ঠিক আছে, এই তীর চিহ্নগুলো মুছে দিয়ে জিনিসটাকে একটু সহজ করে দিই। কারণ তীর চিহ্নগুলোকে যদি মুছে দেওয়া হয়, এই ডায়াগ্রামটা আমি আগে অ্যাড করছিলাম, বুঝতেছি না কেন এখানে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ফাইল সেভ করার সময় একটু সমস্যা হয়েছে, বুঝছো? আচ্ছা, তো জিনিসগুলোকে যদি আমি মুছে দিই, আচ্ছা, তো এভাবে হচ্ছে যে তুমি প্রথমে কি করবা, এই সবগুলা উপসূক্ত স্তরগুলোকে লিখবা। ওয়ান এর জন্য ওয়ান এস, টু এস এর জন্য টু পি, থ্রি এস, ফোর, এভাবে লিখবা। ঠিক আছে, মানে সেভেন এর জন্য পাওয়া যায়, তবে ওগুলো আসলে আমার খুব একটা কাজে আসে না, তো তাই সেগুলো আঁকা হয়নি। তখন করবা কি, এভাবে এভাবে তীর চিহ্ন দিবা কতগুলো, এভাবে একটা তীর চিহ্ন দিবা, এভাবে একটা তীর চিহ্ন দিবা, এভাবে তীর চিহ্ন দিবা, এভাবে তীর চিহ্ন দিবা, এভাবে তীর চিহ্ন দিবা, এভাবে, এভাবে, এবং ফাইনালি কি, এভাবে। ঠিক আছে, তো এই তীর চিহ্নগুলোর ক্রম যেভাবে যেভাবে হিট করতেছে, সেগুলো হচ্ছে সেখান থেকে কি আমরা সহজে সবগুলো অরবিটালের শক্তিক্রম পাই যেতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা মনে রাখার শর্টকাট টেকনিক। আচ্ছা, তো এখান থেকে যদি দেখো সবার প্রথমে কাকে হিট করতেছো, ওয়ান এস কেনা, তাহলে ওয়ান এস এর শক্তি কি সবচেয়ে কম আমার, আমার কাছে কি ওয়ান এস এর শক্তি সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এখন শক্তির ক্রমগুলো লিখি, সবচেয়ে ছোট কে, শক্তি ক্রমে সবচেয়ে ছোট হচ্ছে, আরে দেখা তো বড় কারণ, হ্যাঁ, শক্তি ক্রমে সবচেয়ে ছোট হচ্ছে আমার ওয়ান এস। ঠিক আছে, ওয়ান এস হচ্ছে বড় কে, ওয়ান এস হচ্ছে বড় হচ্ছে টু এস। দেখো প্রথমে ওয়ান এস কে হিট করছে, তারপর কাকে হিট করছে, টু এস কে, টু এস। এরপর কাকে হিট করছে, টু পি, থ্রি এস, তাহলে আমার কি টু পি, থ্রি এস। এরপর দেখো কাকে হিট করছে, থ্রি পি, ফোর এস, তাহলে আমার কি আসবে, থ্রি পি, ফোর এস। এরপর আমার কাকে হিট করছে দেখো, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, তাহলে কি থ্রি ডি, ফোর পি, ফাইভ এস। ঠিক আছে, তারপর কি আসতেছে ফাইভ এস এর পর, ফোর ডি, ফোর, ফাইভ পি, সিক্স এস, তাহলে ফোর ডি, ফাইভ পি, এবং কি সিক্স এস। তারপর দেখো ফোর এফ, সেভেন এফ, ডি, পি, এস। ঠিক আছে, এক এক করে বাড়তেছে, তাহলে এফ, ডি, পি, এস। ঠিক আছে, এটা আমি আসলে মনে রাখার একটা টেকনিক, তোমরাও যখন আর একটু জিনিসগুলো পিছনে অনেক সময় দিবা, তখন এরকম টেকনিক বের করে ফেলবা। তাহলে এরপর কি আবার এফ, ডি, পি, এস। ঠিক আছে, এটা ছিল আমার ছোট্ট একটা টেকনিক, এই জিনিস পুরো জিনিসটাকে কিভাবে ঠিক মতো মনে রাখতে হয়, সুন্দর করে মনে রাখার একটা সহজ একটা টেকনিক ছিল। ঠিক আছে, এটা তোমাদের বইও আছে, সুন্দর করে দেয়া আছে, একটু দেখে নিবা। ঠিক আছে, একটু দেখে নিবা। সেলফ স্টাডি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সেলফ স্টাডি। যদি পড়ালেখায় ভালো করতে চাও বা যে কোনো কিছুতে ভালো করতে চাও, নিজের মাথাটা খাটানোটা জরুরি। নিজের মাথা খাটালে জিনিসটা ভালো মতো বুঝবে। ঠিক আছে, এভাবে করে গিয়ে তুমি যে কোনো মৌলের যে কোনো পর্যায়ে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ঠিক আছে, যে কোনো মৌলে। তো আমরা এখন কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো। ধরো আমরা এখন ইলেকট্রন মৌল কাকে দিলাম, কপার, সরি কপার 29 না, বেশি বড় হয়ে যায়। ধরো আমরা অক্সিজেন দিলাম। ঠিক আছে, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে আটটা। তো আটটা হলে সবার প্রথমে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, ওয়ান এস এ প্রবেশ করবে। তাহলে আমি কি লিখবো, ওয়ান এস। এখন ওয়ান এস ইলেকট্রন কয়টা সাপোর্ট করে, ম্যাক্সিমাম দুইটা। এস এ কয়টা সাপোর্ট করে, দুইটা, সো টু দিলাম, দুইটা ইলেকট্রন গেল। আচ্ছা, কমা দেওয়া লাগবে না। এরপর ইলেকট্রন কোথায় যাবে, টু এস এ যাবে না, টু এস। তাহলে টু এস, সর্বোচ্চ ধরন, এস এর সর্বোচ্চ ধরন ক্ষমতা কয়টা, দুইটা। তাহলে আমার চারটা ইলেকট্রন গেল। এরপর কোথায় যাবে, টু পি তে যাবে না। তাহলে টু পি, আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয়টা, কিন্তু ছয়টা দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন, কারণ অক্সিজেন ইলেকট্রন কয়টা, আটটা। তাহলে দুই দুই চার, এখানে কটা যাবে, চারটা যাবে। ঠিক আছে, এটা ছিল আমার অক্সিজেন ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমি ইয়ারটা করি, ধরো অ্যালুমিনিয়াম করি। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর। 13 নম্বর হলে প্রথমে দেখো, প্রথম ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, ওয়ান এস এ দুইটা প্রবেশ করবে। এরপর কোথায় যাবে, টু এস এ যাবে, দুইটা প্রবেশ করবে। এরপর টু পি তে যায় কটা প্রবেশ করবে, ছয়টা প্রবেশ করবে। কটা গেল, 10টা। তো টু পি এর পর কার শক্তি বেশি, টু পি এর পর কার শক্তি বেশি, থ্রি এস। তাহলে এখানে কি হবে, আসবে থ্রি এস। থ্রি এস এ কটা যাবে, 10টায় গেছে, আরো দুইটা যাবে, কটা গেল, 12টা। তো থ্রি এস এর পর কি আসে, থ্রি পি। শক্তির ক্রম, এগুলো কি শক্তির ক্রম, তুমি চাইলে এন প্লাস এন দিয়েও শক্তির ক্রম বের করতে পারবা। তবে এন প্লাস এন দিয়ে আসলে কতগুলো বের করবা, তো এটা হচ্ছে কি আমার শর্টকাট টেকনিক। ঠিক আছে, আচ্ছা, শর্টকাট টেকনিকে কি, পি এর কটা যাবে, পি তে যাবে একটা, কারণ অলরেডি 12টা গেছে, এখানে একটা। তো এটা ছিল কি আমার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো ধরো আমরা একটু বড় দেখে একটা করি, একটা বড় দেখে করি, যেটার মান একটু বড়। এরকম কি আছে দেখে তো।
এখানে দেখো বড় কি একটা আছে, এখন আমরা ধরো ফেরাসেটটা করবো, ঠিক আছে, 26 নাম্বারটা। এটা কেন করবো, কারণ এখান থেকে একটা শিক্ষা আছে, এখান থেকে একটা শিক্ষা আছে। ফেরাসেটটা করবো এখন আমরা। আচ্ছা, এখন আমরা করবো কি ফেরাস 26-এরটা, ঠিক আছে, ফেরাস 26-এরটা। তো এটা কি যাবে, আমার 1s2 যাবে, 2s2 যাবে। আমার স্পিড দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি এগুলো অনেক বছর ধরে করতেছি, তো তাই অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে কয়টা গেছে, 10টা। 2p এর পর কে, 3s না, 3s এ দুইটা। এরপর 4 এ কটা গেল, 12টা। এরপর 3p তে কটা যাবে, আরো 6টা। কত গেল, 18টা। এরপর 3p এর পর কে আছে, 3p এর পর আছে হচ্ছে 4s। তাহলে আমার কত আসলো, 4s কত, 18টা না, 18 আর 2 কত, 20, না 20। এরপর 20-এর পর কোথায় যাবে, 3d তে যাবে না, 3d, 3d। তো কটা গেছে, 20টা। 20টা গেলে d তে কটা সাপোর্ট করে, 10টা সাপোর্ট করে, কিন্তু আমার 6টাতে কাজ হয়ে যাবে। 6টা হলে কি আমার এখানে গুণে দেখবা টোটাল কটা আসছে, 26টা। কিন্তু কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম এভাবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে যে আমার আসলে শক্তি বিন্যাসের ক্রম, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যে আমার শক্তির বিন্যাসের ক্রম, মানে আমার শক্তিটা আসলে এভাবে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার শক্তির ক্রম। যদি আমি বলি যে হ্যাঁ, এর থেকে এ শক্তি বেশি, 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 আমরা শক্তির হিসেবে ইলেকট্রন বিন্যাস করছি। কিন্তু এভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস লেখা যাবে না। ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমাদেরকে এক কক্ষপথগুলো এক জায়গায় রাখতে হবে, যেমন কি 1s একসাথে রাখতে হবে, মানে কি ওয়ান সবগুলোকে একসাথে রাখতে হবে। প্রথম কক্ষপথে সবগুলোকে কি করতে হবে আমার, একসাথে রাখতে হবে। এরপর কি 2 এর গুলোকে একসাথে রাখতে হবে। এরপর দেখো এখানে 3 এরটা কিন্তু ব্রেক হয়ে গেছে, 3 এর মাঝখানে 4 আসে গেছে। এটা করা যাবে না, ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে কি 3p, এরপর একটা কোথায় যাবে, 3d6, এরপর ফাইনালি কি হবে, 4s2, ঠিক আছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখার বিষয়, এই জায়গাটা কি একটু খেয়াল রাখার বিষয়, ঠিক আছে। আমার শেষ ইলেকট্রন কোথায় ঢুকছে, আমার শেষ ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে ঢুকছে, খেয়াল আছে। কারণ আমার আগে 4s ফিল আপ করছে, তারপর কোথায় আসছে, আমার 3d তে আসছে। তো কিন্তু এভাবে লেখাটা ভুল, সঠিক পদ্ধতি হচ্ছে এটা, এভাবে লিখতে হবে, কারেক্ট পদ্ধতি, বুঝে গেছে। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের পর্বটাও শেষ করলাম। এবার ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম করবো, ঠিক আছে। তুমি যদি কপার ইলেকট্রন বিন্যাস করো, দেখো আমার বইয়ে এখানে দুইটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা দুইটাই করে দেখবো কপার ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আমরা কপারে দুটো ইলেকট্রন বিন্যাস যদি করি, CO29, 29 মানে বোঝাচ্ছে যে কপারে 19টা ইলেকট্রন আছে। তো আমার এটা যাবে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে। তো এখানে আমার মুখস্থ হয়ে গেছে। এখানে হচ্ছে যে 2 এ 2 এ 4, 4 6 কত, 10, 10 2 এ 12, 12 6 18। এরপর কোথায় যায়, এরপর মনে হয় 4s2 তে যায় না। তো 4s2 টা যেহেতু আমাকে পরে লিখতে হয়, আমি এখানে গ্যাপ রাখতেছি, ঠিক আছে। 4s2, 4s2 হলে কয়টা হলো আমার, 20টা হলো। 18 আর 2 কত, 20। তাহলে 3d তে আমার কয়টা জায়গা পাবে, আমার 10টা জায়গা আছে না, তো বাকি 9টাই কি আমি এখানে দিয়ে দিতে পারি। তাহলে 20 আর 9 কি, 29 হয়ে গেলো, ঠিক আছে। এভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। আরেকটা কিন্তু যদি ভালো করে দেখো, আমার এখানে দুইটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। একটাতে দেখো 3d9 4s2, ঠিক আছে, 3d9 4s2 আমরা যেটা পাইছি। আরেকটা দিয়ে কি বলতেছে, দেখো আরেকটা তো বলতেছে কি, এস থেকে একটা ইলেকট্রন কেন জানি দিতে চলে যাবে কোনো কারণ ছাড়া, এস থেকে একটা ইলেকট্রন কোনো কারণ ছাড়া দিতে চলে যেতে হচ্ছে। এইটা কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা না, কোনো কারণ ছাড়া কি ইলেকট্রন এভাবে লাভ দেয়, লাভ দেয় না। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কিন্তু তারপরও এটা কিন্তু ভুল, এটা আমার রং, ঠিক আছে, এটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে। তাহলে আমরা যে এতক্ষণ যা শিখে আসলাম, এখানের মধ্যে কি আমরা একটা কিছু ভুল পাইছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা কেন কারেক্ট, এটা কেন কারেক্ট আর এটা কেন এবার রং, ঠিক আছে। উপরেরটা কেন রং আর নিচেরটা কেন এবার কারেক্ট। আসলে কোনোটা রং এভাবে বলা উচিত না, আসলে ব্যাপারটা হচ্ছে উপরেরটা হচ্ছে কম স্থিতিশীল। উপরেরটা কি আমি বলছি, কম স্থিতিশীল, আর নিচেরটা কি, বেশি স্থিতিশীল, ঠিক আছে। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা যেহেতু দেখো, আমি যদি এটাকে নিচেরটার মতো করে যদি করি, ঠিক আছে, তাহলে আমার কি আসবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 আর 4s1 যদি করি, তাহলে এখানে দেখো, এখানে আমার ডি অরবিটালটা পূর্ণ না, ডি অরবিটালটা কি, ডি অরবিটালটা পূর্ণ না এখানে, একদম পূর্ণ আছে। এখন আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে বি কিংবা ডি অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ হয়, ঠিক আছে। এখানে অথবা হয়, এখানে টাইপিং মিস্টেক একটু ভুল হয়েছে। এগুলো যদি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণরূপে পূর্ণ হয়, তাহলে আমার
এগুলো বেশি স্থিতিশীল হয়, তার মানে হচ্ছে যে পি এবং ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ, কি বলছি? আহা, সুন্দর করে লিখে একটু দাঁড়াও। পি এবং ডি অরবিটাল আমার কি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে কি হবে? বেশি স্থিতিশীল হবে, ঠিক আছে। এটা তোমরা এইচএসসি তে গেলে পড়বে, এটাকে বলা হয় হুন্ডের নীতি। ঠিক আছে, এটাকে বলা হয় হুন্ডের নীতি। তোমাদেরকে এই ক্লাসে পড়ানো হয় না, এটা এইচএসসি তে পড়ানো হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি? হুন্ডের নীতি, ঠিক আছে। হালকা করে লিখে দিই, এটি কার নীতি? হুন্ডের নীতি। হুন্ডের নীতি, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাদের চ্যাপ্টারের খুব লাস্টের দিকে টপিকে চলে আসছি, সেটা হচ্ছে পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। এবার হচ্ছে কিছু জিনিস তোমাকে শিখাই দিই, সেটা হচ্ছে যে কোনো একটা মৌল, ঠিক আছে, যেমন হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, ঠিক আছে। কোনো মৌলের, ঠিক আছে, মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে যে কোনো একটা মৌলের যতটা প্রোটন সংখ্যা আছে, প্রোটন সংখ্যাকে বলা হয় হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। বলা হয় মৌলের পারমাণবিক সংখ্যা। তার মানে আমাকে যদি বলা যায় হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। এটার মানে হচ্ছে হাইড্রোজেনের প্রোটন কয়টা? হাইড্রোজেনের প্রোটন হচ্ছে একটা। এখন সাধারণত পরমাণুতে যদি কোনো আয়ন না হয়, হ্যাঁ, তাহলে কি প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি সেম হয়? প্রোটন আর ইলেকট্রন কি হয়? সংখ্যায় সেম হয়, ঠিক আছে। সংখ্যায় কি কি সেম হয়? সংখ্যায় কখন? আয়ন না হইলে। আয়ন না হলে, ঠিক আছে, আয়ন না হলে কি প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সেম হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি হাইড্রোজেনের প্রোটনও একটা, হাইড্রোজেনের ইলেকট্রনও একটা। মনে আছে চ্যাপ্টারের শুরুতে আমরা একটা কথা বলছিলাম? আর ভালো কথা, হাইড্রোজেন একমাত্র পরমাণু, এমন একটা মৌল যেটার কি কোনো নিজস্ব নিউট্রন নাই। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের কোনো নিজস্ব নিউট্রন থাকে না, হাইড্রোজেনে কি থাকে? শুধু একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। এখন মনে আছে আমরা শুরুতে, চ্যাপ্টারের শুরুতে একটা কথাতে লেটার লিখে রাখছিলাম, এই যে হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। তাহলে কথাটা কেন বলছে জানো? কারণ হাইড্রোজেনের পরমাণুতে কি থাকে? শুধুমাত্র একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, আর কিছু থাকে না। তাই ইলেকট্রনটাকে বাদ দিলে কি পাওয়া যাবে? শুধু প্রোটন পাওয়া যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা ছিল আমার হাইড্রোজেনের ব্যাপার। এখন কথা হচ্ছে পারমাণবিক ভর জিনিসটা কি। পারমাণবিক ভর মানে হচ্ছে একটা পরমাণুতে যতটা ভর থাকে, ঠিক আছে, একটা পরমাণুর টোটাল ভর। পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর কিন্তু মেলানো যাবে না, আমি এখন মাত্র কি বলছি? পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক ভর হচ্ছে যে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, ঠিক আছে। ইলেকট্রনের ভরটাকে আমরা হিসাব করি না, কেন? কারণ ইলেকট্রনের ভর খুবই কম, ঠিক আছে। ইলেকট্রনের ভর খুবই কম, ইলেকট্রনের ভর খুবই কম। তো এখন এই জিনিসটা, এই ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য এখন কথা হচ্ছে যে আমরা যে পরমাণুর ভরগুলো বলবো, আমার মনে আছে প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর কত ছিল? প্রোটনের ভর ছিল হচ্ছে কি 1.673 ইন্টু 10⁻27 কেজি। আর নিউট্রনের ভর কি ছিল? নিউট্রনের ভর ছিল হচ্ছে যে 1.675 ইন্টু 10⁻27 কেজি। এখন এই ভরগুলো তো পরিমাণে খুবই ছোট। এই ভরগুলো কি পরিমাণে খুবই ছোট, যার কারণে আমরা করছে কি একটা নতুন একক তৈরি করছি। কি তৈরি করছে? একটা নতুন একক। আমরা করছি কি কার্বন 12 আইসোটোপের ভর নিছি। আমরা করছি কি কার্বন 12 আইসোটোপের ভর, ঠিক আছে। এটা কিভাবে লেখা হয়? 12C অথবা C12, ঠিক আছে। এটা কিভাবে লেখা হয়? 12C অথবা আরেকটা লেখার পদ্ধতি আছে, সেটা কি C12, ঠিক আছে। তো এই কার্বন, এটাকে আইসোটোপ বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে আইসোটোপ বলা হচ্ছে। আইসোটোপ কি জিনিস পরে পড়ানো হবে। আপাতত মনে রাখো কার্বন, ঠিক আছে। এমন একটা কার্বন যেটা কি কার্বন 12 মানে হচ্ছে যে 12 দিয়ে বোঝাচ্ছে যে এখানে কি আমার
ছয়টা প্রোটন এবং ছয়টা নিউট্রন আছে, ঠিক আছে। তো কার্বন 12 এর ভরের, এটা যে ভর, ঠিক আছে, এখানে ছয়টা প্রোটন আছে, ছয়টা ইলেকট্রন, ছয়টা নিউট্রন আছে, ঠিক আছে, টোটাল 12টা আছে। ঠিক আছে, এদেরকে একসাথে একই জিনিস চিন্তা করা যায় না, কারণ এদের ভর কি, প্রায় সেম। তো ভরের ভিত্তিতে প্রোটন আর নিউট্রনকে প্রায় সেম করা যায়, চিন্তা করা যায়। তো কার্বন 12 এর ভরের 1/12 অংশকে আমরা কি বলতেছি, এক অ্যাটমিক মাস ইউনিট। মনে আছে চ্যাপ্টারের শুরুতে বলছিলাম আপেক্ষিক ভর, এটাকে বলা হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, অথবা এটাকে বলা হয় কি আমার 1 ইউ, সংক্ষেপে বলা হয় 1 ইউ, ঠিক আছে। তাহলে এই 1 ইউ কে আমার একক ধরা হয়, ঠিক আছে। এবার যদি একটা পরমাণুর ভর যদি হয়, ধরো আমি বলতেছি যে আমার সালফার, ঠিক আছে, সালফার 32, সালফার 32-এর ভর হচ্ছে 32-এর ভর কত, 32-এর ভর হচ্ছে যে আমার, আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে যে 1.66, একটু দাঁড়াও, এটার, আচ্ছা তো এক অ্যাটমিক ইউনিট আর এক অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে যে 1.661 ইন্টু 10⁻27 কেজি। এই ভ্যালুটা কি অলমোস্ট ইয়ার মানের সমান না, অলমোস্ট প্রোটন আর নিউট্রনের মানের সমান না, দেখো তো 1.67 ছিল আর এটা কি 1.66। আচ্ছা, তো এখন যদি আমাকে বলা হয় যে ধরো একটা সালফার আনা হইলো, ঠিক আছে, ধরো সালফারের ভর বলছে, সালফারের ভর হচ্ছে আম, যে কোনো কিছু, কি বলা যায় এটাকে, ধরো আম, 32 ইন্টু 0.0065 ইন্টু কত, 10⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে সালফার 32-এর আসল ভর, সালফার হচ্ছে একটা মৌল, আর 32 দিয়ে বোঝাচ্ছে কি, 32টা বোঝাচ্ছে কি তার নিউট্রন আর প্রোটনের সংখ্যা কত, 32। আচ্ছা সেদিকে না যাই, কথা হচ্ছে সালফার 32-এর ভর হচ্ছে এত। তাহলে এটা ছিল তার ভর, তার আপেক্ষিক ভর কি, তার আপেক্ষিক ভর হচ্ছে যে তাকে যদি অ্যাটমিক মাস ইউনিট দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমরা যে নতুন এককটা তৈরি করছি এই ছোট ছোট সংখ্যাগুলো হিসাব করার জন্য, সেই নতুন এককের মান দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমি যদি সালফার 32-এর ভরকে যদি আমি 32-এর ভরকে যদি আমি 1 ইউ দিয়ে ভাগ করা হয়, 1 ইউ এর ভর দিয়ে ভাগ করা হয়, তাহলে আমি পাবো হচ্ছে কি S32 এর আপেক্ষিক পারমাণবিক ভর, বুঝে গেছে, আপেক্ষিক পারমাণবিক ভর। এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করবা, ব্যাপারটা হচ্ছে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারতাম না, ঠিক আছে। এই ছোট ছোট মানগুলোকে, যেমন কি আমরা 1000 কেজিকে 1 টন বলি না, 1000 কেজিকে 1 টন যেরকম বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, 1 এএমইউ বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, 1 এএমইউ। এএমইউ কি জাস্ট একটা ভরের একক। এটা কখন ইউজ করা হয়, পারমাণবিক হিসাব কিতাবে ইউজ করা হয়, বুঝে গেছে, ছোট ছোট পরমাণুর অংশ হিসাব করার ক্ষেত্রে। এখানে দেখো, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, পারমাণবিক ভর অ্যাকচুয়ালটা দেওয়া আছে, অ্যাকচুয়াল পারমাণবিক ভরটা দেওয়া আছে, আচ্ছা অ্যাকচুয়াল পারমাণবিক ভরটা দেওয়া নাই। এখানে পারমাণবিক ভরগুলো কি আকারে দেওয়া আছে, ইউ আকারে দেওয়া আছে, খেয়াল করছো, ইউ আকারে। ওরা বলতেছে না, তবে এটা ইউ আকারে দেয়া, ঠিক আছে, কয়েকটা তো ইউ লিখছে, কতগুলোতে ইউ লেখা নেই, তবে এটা অ্যাটমিক মাস ইউনিট কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চ্যাপ্টার শেষের দিকে আপেক্ষিক আণবিক ভর। আণবিক ভর কিছু না, আণবিক ভর হচ্ছে যে অণুর ভরকে তুমি যদি 1 ইউ দিয়ে ভাগ করো। আপেক্ষিক আণবিক ভর কি, আপেক্ষিক আণবিক ভর মানে হচ্ছে যে অণুর ভর ডিভাইডেড বাই কি, 1 ইউ। যেমন কি আমার ধরো CO2, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অণুর ভর হচ্ছে, তো ধরো মনে করো এর ভর হচ্ছে ধরো 44.0062 ইন্টু কত, 10⁻27 কেজি, একটা অণুর ভর। তাহলে CO2 এর আপেক্ষিক আণবিক ভর হবে, আপেক্ষিক আপেক্ষিক আণবিক ভর হবে কি, এই CO2 এর প্রকৃত ভরটা কত, 1.0062 ইন্টু কত, 10⁻27 ডিভাইডেড বাই কি 1 ইউ, 1 ইউ এর মান কত ছিল, 1.661 ইন্টু কত, 10⁻27, ঠিক আছে। খেয়াল করো আপেক্ষিক জিনিসগুলোর কিন্তু কোনো একক থাকে না, কারণ আমার উপরেও কি থাকে, কেজি থাকে, নিচেও কেজি থাকে। তাহলে এই জিনিসগুলো কি আমার একটা আটার সাথে কি কাটাকাটি চলে যাবে না, কাটাকাটি চলে যাবে, আর এই রেজাল্টটাকে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা আসবে কি তোমার অ্যান্সারটা, বুঝে গেছে, যে আপেক্ষিক আণবিক ভর কত আসবে। তো এটা কিন্তু এই ক্ষেত্রেও সত্যি, কারণ এখানেও কি উপরে একটা কেজি থাকবে, নিচেও একটা কেজি থাকবে, কেজিগুলো কি একটা একটা কাটাকাটি যাবে। তাহলে আমাকে মনে রাখতে হবে কি আপেক্ষিক ভরগুলোর কোনো একক নাই। চ্যাপ্টারটা শেষ হলো ফাইনালি, সেটা কি,
আপেক্ষিক পারমাণবিক অথবা কি আণবিক ভরের কোনো একক নেই। বুঝে গেছে? ওকে, আজকে চ্যাপ্টারটা রেজাল্ট থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে। রেগুলারলি ক্লাস করবা, বেশি বেশি জিনিসগুলোকে একটু চিন্তা করে বোঝার চেষ্টা করবা। সেলফ স্টাডিটা বেশি ইম্পর্টেন্ট। আর নোটগুলা এই যে শুরু থেকে যে নাম্বারটাতে বলা হয়েছিল এই নাম্বারটাতে পাঠিয়ে দেবা, ঠিক আছে? তোমাদের সবচেয়ে বেস্ট নোট টেকারটাকে আমরা আলাদা করে শার্ট আউট দিব। থ্যাংক ইউ।